কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ত্রিকোণমিতি এবং ফাংশন একসাথে, অর্থাৎ ত্রিকোণমিতি কিছু অংশ বাদ ছিল সেটা এবং ফাংশনের ক্লাসটা নিব। অনেকে বলতেছে দেখো 7:30টার সময় পারফেক্ট টাইম, আবার কেউ বা বলবে 5:30, এক একজন এক এক মতামত দেবে। আই গেস তোমরা যদি 5:30টার সময় 3 দিন ক্লাস করতে পারো, তার পরবর্তীতে দেখবা যে আসলে এই টাইমে ক্লাস করতে ইচ্ছা করতেছে। আর এই সময়টা মূলত আসলে যে কোনো সময় যে কোনোভাবে নষ্ট হয়ে যায়, দেখবা যে ঘুমের ভিতরে অথবা তুমি ফোন ইউজ করতেছো, যে কোনোভাবে নষ্ট হয়ে যায়। তো বিকালবেলাটা যদি তুমি এই ক্লাসে মনোযোগ বসাতে পারো এবং সন্ধ্যার পরে তুমি যদি সেইগুলো সুন্দর করে নোট করে দিনের পর দিনেই কমপ্লিট করে রাখো, এটা মানে সব থেকে ভালো হবে। আই গেস এটাই ভালো হবে। তোমরা জাস্ট আচ্ছা, তোমরা কি ক্লিয়ার দেখতে পাও বা আমার কথা ক্লিয়ার কি শুনতে পাও? দেখো আমি যেটা লিখবো সেটা শুনতে পাও কি না সেটা আমাকে একটু জানাবা। তোমরা দেখতে পাবো কিনা সেটা একটু জানাবা। ত্রিকোণমিতি এবং ফাংশনের একসাথে ক্লাসটা নিব তোমাদের আজকে। তো অনেকে এখনো জয়েন হয় নাই, আমরা 2-1 মিনিট লেট করি, তারপরে আমরা শুরু করব। আমি যেটা বলছি যেটা তোমরা কি ক্লিয়ার শুনতে পাও? ওকে, ওকে ফাইন, তাহলে আমরা শুরু করি। আর কথা না বললে আমরা শুরু করি। আমরা গত দিন কত টাইপ পর্যন্ত করাইছিলাম? মেবি 4 নম্বর টাইপ পর্যন্ত করাইছিলাম এবং আজকে আমাদের টাইপ নম্বর হবে 5। 4 নম্বর টাইপ পর্যন্ত করেছিলাম মনে হয়। তো আজকে যে টাইপটা হবে সেটা হচ্ছে টাইপ 5 এবং আজকে লিখবা হচ্ছে কোণ নির্ণয়। আমরা এই টাইপটা শিখবো হচ্ছে কোণ নির্ণয়ের টাইপ। এবং কোণ নির্ণয়ের টাইপের ভিতরে 2টা কেস আছে। একটা কেস হচ্ছে সরাসরি মুখস্থ এবং এটা মুখস্থ রাখা সব থেকে ভালো হবে। তুমি যদি না মুখস্থ না রেখে তুমি যদি করতে যাও, তাহলে এই রিলেটেড ম্যাথ করতে গিয়ে তোমার অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। যার কারণে আমি বেশি না, জাস্ট কয়েকটা স্যাম্পল লিখে দিব, এইগুলো মুখস্থ রাখলে চলবে। তো প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমি লিখবো টিএম রিলেটেড। আচ্ছা, টিএম রিলেটেড মানে কি আসলে? টিএম মানে হচ্ছে টানা মুখস্থ, বুঝতে পারছো? মানে টানা মুখস্থ করতে হবে এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি এখন যেটা লিখে দেবো, এই যে সমস্ত জিনিসগুলো লিখে দেবো সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমি এটা কেজ 1-তে লিখি। টানা মুখস্থ রিলেটেড যেগুলো সেইগুলো কেজ 1-এর ভিতরে লিখবো, আর ফর্মুলা রিলেটেড আছে সেটা আমি কেজ 2-এর ভিতরে লিখবো। তো আমি কিছু ইনফরমেশন তোমাদের লিখে দিই, সেটা একটু লিখে রাখো। যদি কোনো সময় এমন থাকে যে সাইনে প্লাস, এটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন, তো এইগুলা খুব বেশি আসে। সাইনে কজ এ প্লাস দিয়ে এখানে ধরো আছে তোমার সাইন বি প্লাস হচ্ছে কস বি। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। এটা ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের এই পেজের ফটো হয়তো আমি তুলে দেইনি, আসলে আমার খেয়াল নাই, আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব আর কি। তো এটা অনেক ভার্সিটিতে এসছে। এই কোশ্চেনে বলা হচ্ছে যে এ প্লাস বি এর ভ্যালু কত। দেখো একদম টানা মুখস্থ করবা, এই ম্যাথের উত্তর এ প্লাস বি এর উত্তর হবে π/2। একদম টানা মুখস্থ। তোমাকে বলবে যে এটার ভ্যালু কত।
তুমি যদি এটা না জানো তাহলে ক্যালকুলেশন করে আসতে বেশ সময়ের প্রয়োজন হবে। কাজেই তুমি শুধুমাত্র π/2 মনে রাখলে চলবে। এই কোশ্চেনটাতে কত ভার্সিটিতে এসছে তুমি নিজেও জানো না। এটা ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার রিপিট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 13-14 সালে, তারপরে আসছিল 15-16 সালে, তারপর আমি যদি বলি রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এটা আবার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 11, 12, 12, 13, 16, 17, 11, 12, 12, 13, 16, 17, 17, 18 এই কোশ্চেনটা এসছে রাজশাহী ইউনিভার্সিটিতে এতবার। তারপরে আরেকটা আছে আইইউতে আসছিল এটা 11-12 সালে, এবং এনইউ মানে হচ্ছে নজরুল ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, এনইউতে নজরুল ইউনিভার্সিটি, ঠিক আছে। এটা আসলে ঢাকা ইউনিভার্সিটির আরও আগে আসছিল, এখানে দেয় না, এটা সর্বপ্রথম ঢাকা ভার্সিটিতে আসছিল, খুব সম্ভবত এটা 2006-এরও আগে আসছিল এটা। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবা যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি রিপিট করে, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু অন্য ভার্সিটির কোশ্চেন রিপিট করে না, এবং রিপিট করলেও সেটা খুব কম, অনলি 5-10%, খুবই কম। তো এটা মাথায় রাখবে যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু মূলত ঢাকা ভার্সিটির কোশ্চেন রিপিট করে। তাই আমরা শুধুমাত্র ঢাকা ভার্সিটির কোশ্চেন যদি ভালোভাবে অ্যানালাইসিস করে পড়ি তাহলে হবে, ঠিক আছে। সো আমরা এত কিছু করব না, আমরা জাস্ট মনে রাখবো যে a+b এই দুইটা কোণের ভ্যালুটা আমাদের কত, 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা 2 নম্বর পয়েন্ট দেব। 2 নম্বর পয়েন্ট দিয়ে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই প্লাসের জায়গায় যদি কখনো আমাদের মাইনাস হয়ে যায়, যদি কখনো মাইনাস দিয়ে দিই তাহলে আমাদের এই জায়গাটা হবে, এই π/2 হবে, শুধুমাত্র সামনে আমাদের 3 দিতে হবে, অর্থাৎ 3π/2। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই, তবে আসতে পারে। হ্যাঁ, এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন না, কিন্তু এটা জেনে রাখতে হবে, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে আমরা এই কোশ্চেনটা পাই, ঠিক আছে। যে প্লাসের জায়গায় যে মাইনাস দেয়, তাহলে যদি কখনো এই প্লাস বি এর ভ্যালু চাই সেক্ষেত্রে আমাদের 3π/2 হবে আমাদের অ্যান্সার। ওকে, এবার আরেকটা কোশ্চেন আমাদের জেনে রাখতে হবে, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এরকম যে cos a, এটাও ঢাকা ভার্সিটির কোশ্চেন, cos c ইকুয়াল টু মেবি এখানে সাইন b। যদি এরকম থাকে তাহলে আমাদের এই a এবং b এর যে ভ্যালুটা আছে, a এবং b এর ভ্যালু হবে π/2, আর শুধুমাত্র c এর ভ্যালু যদি চাই তাও π/2। অর্থাৎ তোমাকে বলতে পারে যে a+b ইকুয়াল টু কত, অথবা কোণ c ইকুয়াল টু কত, যাই চাক না কেন উত্তর হবে π/2, অর্থাৎ 3 কোণের সমষ্টি যাতে আমাদের দুইটা যোগ করে 180 ডিগ্রি আসে, ঠিক আছে। এটাও মুখস্থ রাখবা, যদি না রাখো তাহলে ম্যাথ করতে গিয়ে অনেক বড় হবে। কেন মুখস্থ রাখতে বলছি, কারণ এই কোশ্চেনগুলো কোনো কিছু ঘুরায় না ফিরায় না, একদম সরাসরি দিয়ে দেয় হুবহু, এবং রিপিট হয় এই কোশ্চেনগুলো। তো এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এটাও আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এটা আসছিল ডিইউতে 4-5 সালে, এবং ঠিক 10 বছর পরে আবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 14-15 সালে আসছিল, এটা ডিইউতে আসছিল এই 2টা সালে, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল এটা 18-19 সালে। বুঝতে পারছো, আরও অন্যান্য ভার্সিটিতে এসেছে, তো আমরা ঢাকা ভার্সিটিতে এখানে আগে লিখলাম। তার মানে দেখো ঢাকা ইউনিভার্সিটি 4 সালে আসছিল, এবং ঠিক 10 বছর পরে আবার এই কোশ্চেনটা রিপিট করেছে, অর্থাৎ এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা এই উপরেটা না, ঠিক, হ্যাঁ এই কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে আমরা এই ধরনের ম্যাথগুলো আমরা মুখস্থ রাখার চেষ্টা করব, বুঝতে পারছো বিষয়টা। কারণ এই ধরনের কোশ্চেনগুলো ঢাকা ইউনিভার্সিটি বলো বা আদার্স ভার্সিটি বলো, যেখানেই বলো, এই কোশ্চেনগুলো মূলত রিপিট করে এবং কোনো কিছু চেঞ্জ না করে রিপিট করে দেয়। কখনো কখনো তোমার a+b এর ভ্যালু চাইতে পারে, কখনো কখনো কোন c এর ভ্যালু চাইতে পারে। সো এই ডাটাগুলো মনে রাখা সব থেকে ভালো হবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? ক্লাসে এত অনুপস্থিত কম কেন? সবাই কি ঘুমাচ্ছে নাকি এই সময়টাতে? আচ্ছা, অনেকে বলতেছে যে নোটিফিকেশন পাচ্ছ না, আসলে এই জিনিসটা কয়েকজন আমাকে বলেছো যে নোটিফিকেশন পাচ্ছ না।
তো তাদের ক্ষেত্রে আমি বলবো যেহেতু যেহেতু আমি 5টা দিকে ক্লাসের কথা বলেছি এবং নামাজের জন্য আমি প্রতিদিন হয়তো 15 মিনিট লেট করব, অর্থাৎ 5টা 15-তে ক্লাসটা স্টার্ট করব। সো সবাই 5টা 15-তে এই গ্রুপে জয়েন হয়ে যাবা, তাহলে ইনশাল্লাহ নোটিফিকেশন আসলো কি না আসলো এটার অপেক্ষায় বসে থেকে লাভ নাই, তুমি এই গ্রুপে গেলেই আমার ক্লাসটা দেখতে পাবা, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সি কোণ কত হবে? সি কোণ 90 ডিগ্রি, এখন লিখে দিয়েছি। সি কোণ 90 ডিগ্রি, আবার এ প্লাস বিও 90 ডিগ্রি। দেখো তোমাদের কাছে যখন আমি পোল নিয়েছিলাম, পোল ক্রিয়েট করছিলাম, তখন 130 জনের মতো হয়তো বলছিলাম বিকালে ক্লাস করানো বেটার হবে, আর সম্ভবত 57-58 জনের মতো বলছিল যে সন্ধ্যায় ক্লাস নিলে ভালো হবে, অর্থাৎ বিকালে কিন্তু ডাবল মানুষ ভোট দিয়েছো। অথচ এখন বলতেছো যে ভাইয়া আসলে জানি না, আই ডোন্ট নো আসলে তোমরা কি চাচ্ছ। বিকালেই ক্লাস নেব, বিকালেই তোমাদের ক্লাস নেব। তোমাদের বারবার মতামত শুনতে গেলে তোমাদের আসলে পড়ানো হবে না। হ্যাঁ, বিকালেই ক্লাস থাকবে, আর যাদের অসুবিধা হবে পরে রেকর্ডেড দেখে নিতে পারো। আচ্ছা, ওকে, এবার আমরা মোটামুটিভাবে এই ভ্যালুগুলো মনে রাখলে আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য হয়ে যাবে। এবার আমরা কেস 2 করব। কেস 2 দিয়ে যেটা করব সেটা হচ্ছে যে এখানে লিখবো হচ্ছে ফর্মুলা রিলেটেড। এই ফর্মুলাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। স্পেশালি আমি যেটা করব এখন সেটা হচ্ছে বৃহত্তম কোণ নির্ণয়। এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য স্টার চিহ্ন দিয়ে রাখো। আচ্ছা, তো বৃহত্তম কোণের বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। দেখো, ধরো আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এরকম কোনো ত্রিভুজ, এবং তোমরা জানো যে আমি যদি এ বি সি দিই, তাহলে এখানে যদি বড় হাতের এ থাকে তাহলে এখানে ছোট হাতের এ দিতে হয়, এখানে যদি বড় হাতের বি থাকে কোণ, তাহলে বাহু দিতে হয়, এখানে বিপরীত বি দিতে হবে, এখানে বিপরীত বাহুতে, আর এখানে সি, তাহলে এখানে ছোট হাতের সি। এই জিনিসটা তোমরা হয়তো জানো। আচ্ছা, এবং এই ক্ষেত্রে তোমরা একটা সূত্র পড়েছো, এবং সেই সূত্রটা পড়েছো কি, যে cos A ইকুয়াল যেটা এখানে থাকবে সেইটার এখানে বিয়োগফল হবে, অর্থাৎ আমি এখানে লিখবো বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 2 ইন্টু বি ইন্টু সি। বিষয়টা কি দেখো, বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে এ কোণ আছে, এ কোণটা থাকার পরে এখানে দেখো যে কোণ আছে সেই কোণের বাহুর বিয়োগফলের স্কোয়ার এখানে লিখেছি, আদার্স যে দুইটা আছে সেই দুইটা যোগ করেছি, আর সেই দুইটারই গুণফল ইন্টু 2। আচ্ছা, আমরা এইটা যদি বুঝে থাকি, এবার একটা জিনিস খেয়াল করো, এই ত্রিভুজে সব থেকে বড় কোণ কোনটা বলো তো? সব থেকে বড় কোণ কিন্তু এ কোণ, এবং সব থেকে ছোট কোণ হচ্ছে সি কোণ, অর্থাৎ সবচেয়ে বড় কোণ হচ্ছে এ, আর সবচেয়ে ছোট কোণ সি। এবার একটু দেখো তো সবচেয়ে বড় বাহু কোনটা? সবচেয়ে বড় বাহু কিন্তু এটা, রাইট? সবচেয়ে বড় বাহু এটা, অর্থাৎ যেটা আমরা এখানে লিখছি কি, সবচেয়ে বড় কোণ এ, আবার সবচেয়ে বড় বাহু এ, সবচেয়ে বড় বাহু হচ্ছে এ। তার মানে আমরা এটা কি বুঝতে পারলাম, যে বৃহত্তম কোণের বিপরীত বাহুই হচ্ছে সবচেয়ে বড় বাহু। বৃহত্তম কোণের বিপরীত বাহুই হচ্ছে কি, সব থেকে বড় বাহু। আবার আমি সিমিলার ওয়েতে বলতে পারি সব থেকে ছোট কোণের বিপরীত বাহুই হচ্ছে সব থেকে ছোট বাহু। কথাই ক্লিয়ার না? তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি তোমাকে কখনো বৃহত্তম কোণ বের করতে বলে, দ্যাট মিনস এইটা যদি বৃহত্তম কোণ হয় তাহলে এটা বৃহত্তম বাহু হবে। কথাই ক্লিয়ার না? যদি এটা বৃহত্তম কোণ হয় তাহলে এটা বৃহত্তম বাহু হবে, অর্থাৎ বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে কি, বৃহত্তম বাহু। সলিড কথা।
বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে বৃহত্তম কোণ। বুঝতে পারছো? যদি এই কনসেপ্টটা থাকে তাহলে আমরা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে পারবো। কিভাবে সেটা? আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন দেখি, আমি এই পেজটা তোমাদের দিইনি, আমার আসলে খেয়াল নাই, তো আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ, এখানে মাত্র 3-4টা কোশ্চেন আছে, তো অলরেডি 2টা আমি লিখে দিয়েছি এখানে। তো আমি এক্সাম্পলটা দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পলটা হচ্ছে এরকম, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। বলতেছে যে এ বি সি ত্রিভুজে A is to B is to C equal 3:7 into 5 হলে কোণ বি এর ভ্যালু কত? তো এই কোশ্চেনটা আসছিল ডিইউতে, ঢাকা ইউনিভার্সিটিতে 15 সালে আসছিল, ডিইউতে 15-16 সালে। আচ্ছা, এখানে দেখো তো কি চাইছে, একটু খেয়াল করো। এখানে চাইছে কি, আসলে মূলত আমাদের বি কোণ চাইছে। তাহলে খেয়াল করো, এটা যদি আমাদের এ বাহু হয়, তাহলে আমাদের এটা হচ্ছে এ যদি বাহু হয়, তাহলে এর বিপরীত কোণ হবে এ কোণ। মানে বিষয়টা হচ্ছে এমন, দেখো আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে 375, তাহলে সব থেকে বড় কোণটা বলো তো এখন? সব থেকে বড় কিন্তু বি বাহু, অর্থাৎ আমরা এটা বি বুঝবো, তাহলে এটা এখন বি হবে বি। এই বি কত দেওয়া আছে বলো তো? 7। তারপরে দেখো 3টা হচ্ছে সব থেকে ছোট, তাহলে এইটা হচ্ছে আমাদের সব থেকে ছোট, এবং ছোটটা প্রকাশ করা হয়েছে কি এ দ্বারা, তাহলে এটা হচ্ছে এ, তার মানে এটা হচ্ছে 3, তাহলে এটা আমরা বুঝবো হচ্ছে এ কোণ। আর বিটা হচ্ছে 5, তার মানে এটা মিডিল পয়েন্টে আছে, তাহলে এখানে আমাদের কি হবে, এটা বিটা হচ্ছে কত, সরি বি না, এটা আসলে সি, সিটা হচ্ছে 5, তাহলে এখানে সি হবে কত 5, তাহলে এই কোণটা হবে সি কোণ। বিষয়টা এমন না, আমরা যদি গ্রাফিক্যালি বুঝে থাকি, আমরা চিত্র না আঁকেও করতে পারবো। দেখো কিভাবে, আমাদের যেহেতু বলেছে কোণ বি, তার মানে এখানে আমাদের কস বি ইকুয়াল, যেহেতু আমাদের বৃহত্তম কোণ এটা হচ্ছে বৃহত্তম বাহু, তাহলে এর বিনিময়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বৃহত্তম কোণ। তাহলে আমাদের 7টা বাদ দেবে, অর্থাৎ 3² প্লাস 5² মাইনাস 7², 2 × 3 × 5, তাহলে বি ইকুয়াল টু কজ ইনভার্স। তুমি যদি এখানে ক্যালকুলেশন করার পরে দেখবে এখানে 120 ডিগ্রি চলে আসছে। বুঝতে পারছো? এখানে ক্যালকুলেশন করো, দেখো 120 ডিগ্রি আসবে। তো একটা কথা বলে দিই, ঢাকা ইউনিভার্সিটিতে যদি বৃহত্তম কোণ আসে, এই চ্যাপ্টার থেকে কোনো দিকে তাকাতাকি দরকার নেই, 120 ডিগ্রি মেরে চলে আসবা ঢাকা ইউনিভার্সিটির জন্য, ফর ডিইউ। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম ম্যাথ, স্থিতিবিদ্যা বলো, বা তুমি যদি এই ত্রিকোণমিতি বলো, এই সমস্ত কোণ রিলেটেড যদি আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা যায় 120 ডিগ্রি উত্তর হয়। বুঝতে পারছো? সো বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম কোণ, তারপরে লব্ধির দ্বিগুণ করলে হাবিজাবি, আমরা স্থিতিবিদ্যা থেকে দেখবো, সেকেন্ড পেপার আমার শর্টকাট আছে, ওখানে সবগুলো আমরা শর্টকাটে করবো আর কি। সো আই গেস তোমরা বুঝতে পেরেছো এখন। যদি এখানে কিন্তু স্পষ্টভাবে বলেনি বৃহত্তম কোণ, কিন্তু আমাদের বুঝে নিতে হয়েছে যেহেতু আমাদের এই বি কোণ বের করতে বলেছে, তার মানে আমাদের এটা ছোট হাতের যে বিটা, সেটা কিন্তু সব থেকে বড় বাহু, কাজেই এইটা হচ্ছে সব থেকে বড় কোণ হবে। সো আমরা কিন্তু সেভাবে করে ফেললাম। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 15-16 সালে। আচ্ছা, আচ্ছা, অনেকে বলতেছে বিপরীত ত্রিকোণমিতি এর লেকচার কবে? আমি তো রুটিন দিয়ে দিয়েছি ভাইয়া, একটু রুটিনটা কালেক্ট করে নিও, এবং সূচিপত্র রুটিন আমি ওখানে সব কিছু বলে দিয়েছি, কবে কোন ক্লাস হবে ওখানে সব কিছু বলে দেওয়া রয়েছে। ওকে ফাইন, তাহলে আমরা বৃহত্তম কোণের বিষয়টা মোটামুটি জানতে পারলাম। আচ্ছা, তো কোনো ভার্সিটিতে, এবার অন্য কোনো ভার্সিটিতে কেমন আসতে পারে? ঢাকা ইউনিভার্সিটি তো এরকম আসলো, তাহলে ভাইয়া এটা অন্য ভার্সিটিতে কেমন আসবে? আমি সেটা একটু বলি যে আদার্স ভার্সিটিতে আসলে কীভাবে আসতে পারে। এই সেম কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে এরকম আসবে, আবার ঢাকা ইউনিভার্সিটিতে আরেক রকমভাবে আসতে পারে, এবং অন্যান্য ভার্সিটিতেও যেভাবে আসে সেটা যদি আমি একটু বলি, একটা উদাহরণ তুমি একটু লেখো। সেটা হচ্ছে 2x + 3, তারপরে x² + 3x + 3, তারপরে x² প্লাস হচ্ছে 2x, x² + 2x, এরকম জিনিস দেওয়া রয়েছে, এবং বলতেছে এটা হলে বৃহত্তম কোণ কত, বৃহত্তম কোণ হবে, বৃহত্তম কোণ কত, ঠিক আছে? অর্থাৎ এরকম ভ্যালু আমাদের দেওয়া রয়েছে, এরকম 3টা ভ্যালু আমাদের দেওয়া রয়েছে, এবং বলা হচ্ছে এটার বৃহত্তম কোণ কত হবে।
তো স্বাভাবিকভাবে তুমি তাহলে কি করবা, বৃহত্তম কোণ বের করার জন্য কিন্তু বেশ প্যাচগোছ আছে এইটা ম্যাথটাই। তুমি হয়তো দেখা যাচ্ছে নর্মাল এই ফর্মেটে সূত্র দিয়ে করবা, কোনো দরকার নাই। কি করবা, এক্স একটা ভ্যালু ধরে নিবা। আমরা একটু আগেই দেখলাম যে 3, 7, 5 যদি এই ভ্যালুগুলো থাকে তাহলে এটার জন্য আমরা বৃহত্তম কোণ কত পাই, এটার জন্য আমরা বৃহত্তম কোণ পাই 120 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর এমন একটা ভ্যালু বসাবো, দেখবো যে এরকম কোনো কিছু আসে কিনা। যদি আসে তাহলে আমি বলতে পারবো না যে এটা আসলে আমাদের এই ফর্মেটে আসতেছে। তাহলে আমি এক্স ইকুয়াল টু সে 1 ধরে নিলাম। আমি যদি এখানে 1 ধরি তাহলে এটার জন্য 5 পাবো। এটা কত আসছে এখানে 1 স্কোয়ার 1 3 3, তার মানে এখানে 7। এখানে কত আসছে দেখো তো 1 2 3। তাহলে ম্যাথ করার কি দরকার আছে বলো তো ভাই? এটার উত্তর হবে 120 ডিগ্রি। ম্যাথ করারই দরকার নেই ভাই, এটার বৃহত্তম কোণ কত, 120 ডিগ্রি। সো কখনো কখনো ডিজিট না দিয়ে এরকমভাবে পেঁচাতে পারে, ঠিক আছে। সো এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের ভিতরে পড়ে, সো আমি এটা করে দিলাম আর কি। আচ্ছা ফাইন, তাহলে বৃহত্তম কোণের বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। ওকে ফাইন, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা এখানে কেস 3 লেখো। সেটা ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট না, অন্যান্য ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। এটা আমি এখন কেস 3 যেটা করাবো সেটা টোটালি আদার্স ভার্সিটির জন্য, লিখে রাখতে পারো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে কোনো দিনই আসবে না, অন্যান্য ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। সেটা একটু লেখো যে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। আমরা এই টাইপটাই করতেছি মূলত কোণ নির্ণয় সম্পর্কে। হ্যাঁ, আমরা প্রথম কেস 1 করেছি আমরা মুখস্থ রিলেটেড, আর এখন যেটা করতেছি সেটা বুঝে করতেছি আমরা। তাহলে ঘড়ির কাঁটার কোণ নির্ণয়। তো এটার জন্য একটা সূত্র আছে থিটা। এই থিটা আসলে মেন করে কি, এইটা মেন করে হচ্ছে ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ। আচ্ছা, তো এটা মেন করা হচ্ছে 11/2 মিনিট মাইনাস 30 আওয়ার্স মডুলাস। ব্যাস, এই সূত্রটা মনে রাখতে হবে। বিষয়টা কেমন একটু বলি। ধরো তোমার ঘড়িতে এখন 7টা বাজে, 7টা বাজে, 7টা। হ্যাঁ, ধরো তোমার ঘড়িতে এখন 7টা বাজে, এখানে 6টা থাকে, এখানে 7টা। এটা আছে মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা। 7টা বাজে তোমার ঘড়িতে। এখন বলবে যে এই ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, 7টা বাজে। 7টা মানে কি ভাই, জিনিসটা এমন। তাহলে এখন এই 7টা যখন বাজবে তখন ঘড়ি কাঁটার মধ্যবর্তী কোণ কত, তখন তুমি স্বাভাবিকভাবে কীভাবে করবা দেখো সূত্র দিয়ে। 11/2 ইন্টু মিনিট, কত মিনিট দেখো আমাদের মিনিটের এখানে কত আছে, 0 আছে, তাহলে 0 বসে দাও। মাইনাস 30 ইন্টু ঘন্টা, কয় ঘন্টা, এখানে 7টা বাজে তখন। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে এটা 0 পাবো, আর এখানে 21, তার মানে এখানে 210 হবে। তার মানে আমাদের এখানকার যে কোণটা সেটা হচ্ছে 210 ডিগ্রি। ক্লিয়ার কি ব্যাপারটা? এরকমভাবে তোমার ম্যাথ দেবে ঘড়ি কাঁটার মধ্যবর্তী কোণ নয়, ঠিক আছে। আচ্ছা, এটা আমি শিখাই দিলাম আর কি। অনেকে বলতেছে ভাই ডিইউ বাদে করানোর দরকার নাই, এটা শিখাই দিলাম আর কি। হ্যাঁ, এটা কোণ নির্ণয়ের ভিতরে পড়ে, এই জন্য আর কি। এটা আদার্স ভার্সিটির জন্য। আচ্ছা, আমি বলে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটির জন্য কোনগুলো, ঢাকা আদার্স ভার্সিটির জন্য কোনগুলো। ব্যাস, আমাদের এই কোণ নির্ণয় বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এখন অনেকে বলতেছে যে -210 তো দরকার নাই ভাই, ঘড়ির কাঁটা এটা আমাদের কোণ তো নেগেটিভ ইউজ করার দরকার নাই। আমি তো মডুলাস দিয়েছি না, এখানে সূত্র তো মডুলাস দিয়েছি দেখো। সো আসলে ওকে, তাহলে আমি আর একটা জিনিস একটু শেখাই, সেটা ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত আসে নাই। আমি এখন একটা টাইপ শিখাবো, সেই টাইপটা ঢাকা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি ইন ফিউচার, অথবা সেটা তোমাদের সময় আসতে পারে, খুব সম্ভাবনা আছে। কাজে সেই টাইপটা আমি একটু শেখাতে চাচ্ছি।
তো সেই টাইপটা একটু লেখো যে বিগ বস থিওরাম, টাইপটার নাম হচ্ছে বিগ বস থিওরাম। টাইপ 6 আমরা একটা থিওরাম শিখব যেটা নাম হচ্ছে বিগ বস থিওরাম। বিগ বস, এখন অনেকে ভাবতে পারো ভাই এইটা আবার কি থিওরি। আচ্ছা দেখো থিওরিটা কেমন একটু বলি। তোমাদের বইতে 7 জিতে একটা চ্যাপ্টার আছে, একটা অনুশীলনী আছে, এবং সেটার নাম হচ্ছে ত্রিভুজের ধর্মাবলী। ত্রিভুজের ধর্মাবলী। তো এখানে কোন ত্রিভুজের ধর্মাবলী এক্স্যাক্টলি ডিফাইন করা নাই, কাজেই আমরা এই ম্যাথগুলো বোঝার সুবিধার্থে ধরে নিব যে সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের ম্যাথগুলো করতে ইজি হবে। সে আমরা প্রত্যেকটা বাহুকে ধরে নিলাম, এটা ধরো, এটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, এটাকে যদি এ বলি তাহলে এটা এ, এটাকে যদি বি বলি তাহলে এটা বি, এটা যদি সি হয় তাহলে এটা সি, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে 2 করে। আর প্রত্যেকটা কোণ যেহেতু সমকোণ, সমকোণ বলছি কেন, সরি সমবাহু, এটা হবে সমবাহু ত্রিভুজ, একটু ভুল বললাম, এটা হচ্ছে সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কোণ এ, কোণ বি, কোণ সি হবে 60 ডিগ্রি। ওকে ফাইন। এবার আমরা একটু পরিসীমার দিকে আসি। অর্ধ পরিসীমার ক্ষেত্রে আমরা কি করি, a প্লাস বি প্লাস সি বাই 2, তার মানে এখানে হবে 2 প্লাস 2 প্লাস 2 বাই 2, অর্থাৎ এখানে হবে 6/2, তার মানে হবে 3। তাহলে আমাদের এস ইকুয়াল টু কত আসতেছে, 3। ওকে, এবার আরও কিছু ভ্যালু আমাদের জানা প্রয়োজন, সেটা কি দেখো, সেটা হচ্ছে ডেল। ডেল ইকুয়াল টু যে সূত্রটা তুমি জানো সেটা কি, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এস কত, এস মানে হচ্ছে 3, আর 3 মাইনাস 2 তার মানে 1, তারপরে 1, তারপরে 1, তার মানে এখানে হবে √3, তার মানে ডেল ইকুয়াল টু হবে √3। ওকে ফাইন। আর একটা ভ্যালু জানা প্রয়োজন, সেটা হচ্ছে তোমরা এই সূত্রটা পড়েছো, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন বি, এরকম পড়েছো তুমি। আমি ওটা না ধরি, যে কোনো একটা অনুপাত নিয়ে কাজ করলে হবে। ধরো আমি এই অনুপাত আর এই অনুপাত নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমাদের এখানে যেটা হবে দেখো, এর ভ্যালু কত, এর ভ্যালু 2, সাইন এ কোণ কত 60 ডিগ্রি, 2 ইন্টু আর, এই 2 কাটা গেল, তাহলে 1 বাই সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, এখানে হবে না আর, তাহলে আর ইকুয়াল টু হবে না 2/√3, তাহলে এখানে আর ইকুয়াল টু হবে 2/√3। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ভ্যালু। আমরা যদি এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে পারি ভাই, তাহলে বিলিভ মি, ঢাকা ইউনিভার্সিটি বলো, বুয়েট, কুয়েট, রুয়েট, সুয়েট, যেখান থেকে কোশ্চেন আসুক না কেন, যেখানে কোশ্চেন আসুক তুমি অ্যান্সার করে আসতে পারবা। আমি কয়েকটা উদাহরণ দিই, দু একটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবে। এই ধরনের কোশ্চেন কীভাবে আসতে পারে, সে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই তোমাদের। ধরো এখানে একটা উদাহরণ দিলাম, ভার্সিটির কোশ্চেনই করাই তাহলে ভালো হবে। বলতেছে যে কোনো বাহু যদি এমন হয়, তোমার কাছে দেওয়া রয়েছে কোনো ত্রিভুজে, বলতেছে কোনো ত্রিভুজে যদি এ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, আর তবে বি প্লাস সি এর ভ্যালু আসলে কত, ঠিক আছে, এরকম কোনো কিছু চাচ্ছে। আচ্ছা, তো এটার জন্য আমরা যেভাবে করব, দেখো এইটা আমাদের এরকম দেওয়া রয়েছে, এবং তোমার কাছে এখানে অপশন আসলে দেওয়া নাই, অপশনটা আসলে এভাবে দেওয়া নাই। আমি জাস্ট অপশন একটু এখানে ঘোরাই দিই। সে এখানে অপশনটা হচ্ছে এরকম, 2a cos b মাইনাস সি বাই 2 ধরো, তারপরে এখানে আমি b ইকুয়াল টু ধরলাম 2a cos, ধরো আমি এখানে দিলাম সে, এখানে সাইন দিলাম, সে এখানে দিলাম ধরো সাইন b মাইনাস সি বাই 2 দিলাম সে,
ঠিক আছে। তারপরে ধরো সি দিলাম হচ্ছে 2a সাইন বি প্লাস সি বাই 2। আবার ধরো আমি যদি দিই যে 2a কস বি প্লাস সি বাই 2, এরকম কিছু দিলাম। খেয়াল করো, আমরা যদি এখন এই উত্তরটা করতে যাই, দেখো তো বি প্লাস সি যোগ করলে কত হয় ভাই? বি হচ্ছে 2, আবার সিও হচ্ছে 2, তাহলে আমাদের এখানে 4। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে আমাদের 4 আসতে হবে। কোনটা 4 আসবে দেখো তো? 2a মানে কত দেখো তো? 2 ইন্টু এ মানে হচ্ছে 2, তাহলে 4। আর এই যে cos 60 ডিগ্রি, দেখো এখানে 60 মাইনাস 60, যেহেতু দুইটাই সমান হবে, এখানে 60 ডিগ্রি বলেছে। আমরা সব ক্ষেত্রে এখানে যাই থাকুক, আমাদের ডাটা যাই থাকুক, আমরা এই যে সমবাহু ধরে করব, ঠিক আছে। তাহলে 60 মাইনাস 60, তার মানে এখানে 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রি ভ্যালু কত ভাই? 1। কিন্তু এটার ক্ষেত্রে যদি করো তাহলে এটা কিন্তু পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, এটাও হবে না। এটা তুমি দেখো এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, হবে না। তাহলে আমাদের এটা উত্তর, ঠিক আছে। অর্থাৎ cos b মাইনাস সি বাই 2 এটা হবে উত্তর। ক্লিয়ার কি? আমি আরেকটা উদাহরণ দিই, তোমরা তাহলে আরও ক্লিয়ার হবা। সে আরেকটা উদাহরণ হচ্ছে এরকম, যে আমি একটু লিখি, উদাহরণটা লিখি, তাহলে তোমরা ক্লিয়ার হতে পারবা। ওকে, মুছে দিই, এটা মুছে দিয়ে কোশ্চেন লিখি। কোশ্চেনটা হচ্ছে এমন যে 1/a সাইন এ প্লাস 1/b সাইন বি প্লাস 1/c সাইন সি, এটার মান কত? এটার মান কত? ঠিক আছে। এ নম্বর হচ্ছে 6 ডেল বাই বিসি, বি নম্বর হচ্ছে 6/abc, সি নম্বর হচ্ছে 6 ডেল স্কোয়ার বাই এবিসি, ডি নম্বর হচ্ছে 6 ডেল বাই এবিসি। এটা কোনটা উত্তর হবে বলো তো দেখি, আমাকে কেউ পারো কিনা ট্রাই করো তো দেখি। ভ্যালুগুলো বসাবো, ওই ভ্যালুগুলো বসে টেস্ট করে দেখো, এখানে যোগ করে দেখো কত আসে, আর অপশন টেস্ট করে দেখো কত আসে। আমি এটা করে দিব না, দেখি কে পারো, পারা উচিত এটা। অ্যাবসলিউটলি একজন বলে দিয়েছে ডি নম্বর, রাইট। আচ্ছা, কমেন্ট বক্সে তোমরা এরকম গন্ডগোল করতেছে কেন? আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আসতে পারে, আমি সেগুলো করাই দিচ্ছি। এখানে বেশি হিটারি করার দরকার নাই, ঠিক আছে। যদি ক্লাস ভালো না লাগে তাহলে রিমুভ করতে পারো। এখানে ক্লাসের ভিতরে গন্ডগোল করার কিছু না। আমি যেটা বললাম যে এই ধরনের কোর্সেন ঢাকা ভার্সিটিতে আসতে পারে, তো আমার এটা না করালে তো ভাই আমার কষ্ট কমে গেল, তাই না? আমার তো করানোর দরকার নাই। এটা যদি না করায় তাহলে আমার কষ্ট কমে গেল না? আমি কেন করাচ্ছি? আমি তখন ফাঁকি দিতে পারতাম, তোমরা কিছু বলতেও পারবো না, তাই না? কিন্তু আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার, যাতে করে তুমি যেখানেই পরীক্ষা দেওয়া না করো ম্যাথমেটিক্স একটা ভালো একটা মার্কস পেয়ে আসতে পারো, আর পরবর্তীতে বলতে পারো না যে ভাইয়ের কাছ থেকে কিছু শিখেছিলাম আমি। সেই ডেডিকেশনের জায়গা থেকে তোমাদের করাচ্ছি আমি, বুঝতে পারছো? আমার কাছে মনে হয়েছে, আমি তো ভাই 1 বছর পড়াচ্ছি না, এর আগে কিন্তু আমি প্রায় এটাতে আমার 3 বছর, মানে 3 নম্বর অ্যাডমিশন ব্যাচ চলতেছে। সো কিছুটা হলো এক্সপিরিয়েন্স আছে, এবং সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে না এটা আসতে পারে, পসিবিলিটি আছে, সেগুলো আমি করা দিচ্ছি। কোশ্চেন ব্যাংকের বাইরে যেগুলো আসার সম্ভাবনা আছে সেইগুলো। যাই হোক, কিছু বলার নাই তোমাদের। আসলে উত্তর হবে এটা, ডি নম্বর। তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে এটা পাবা উত্তর, আমার নয় পারবা। এটা ক্যালকুলেশন করে দেখো, এখানে ধরবা কত 2, এখানে 60 ডিগ্রি, ভ্যালু পাবা, যোগ করবা, করার পরে অপশন টেস্ট করে দেখবা যে আমাদের ম্যাথে যে ভ্যালুটা আসছে আমাদের অপশন টেস্ট করে সেই উত্তরটা আসা লাগবে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমাদের মোটামুটিভাবে বিষয়গুলো ক্লিয়ার হলো। এবার আমরা লাস্ট যে টাইপটা শিখবো, আমাদের আরেকটা টাইপ আছে, লাস্ট একটা টাইপ, সেই টাইপটা আমরা একটু দেখবো, হ্যাঁ। এবং সেই টাইপটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ।
আমার যতদূর মনে হয় ঢাকা ভার্সিটিতে এই টাইপ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং সেটা হচ্ছে চলকে মান বসিয়ে ম্যাথ। লাস্ট টাইপ হচ্ছে 7 নম্বর টাইপ, এবং সেটা লিখো চলকে মান বসিয়ে ম্যাথ করার নিয়ম। ঠিক আছে? আচ্ছা, এটা লিখে রাখো, ডিউ এর জন্য এটা আসলে 5 স্টার দাও। হ্যাঁ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট ফর ডিউ। ওকে, এই এখানে আমাদের যে ম্যাথগুলো আছে ঢাকা ইউনিভার্সিটিতে ইতিপূর্বে যে ম্যাথগুলো এসেছে, তো সব থেকে বেশি এটা ইম্পর্টেন্ট। আমরা যদি লাস্ট 3 ইয়ার্সের কোশ্চেন দেখি, এবং লাস্ট 3 ইয়ার্স বললেও আসলে ভুল হবে, 2015 সাল থেকে 2018 সাল, আমার কাছে 2018 সাল পর্যন্ত আছে, 2019 সালের কোশ্চেনটা আমার কাছে নাই আর কি। তো 2015-তে আসছে এই কোশ্চেন দিয়ে চলকে মান বসিয়ে ম্যাথ। তারপরে 2016-তে আসে নাই, শুধু 2017-তে আসছে, 2018-তে আসছে, মেবি 2019-এও আসছিল, এবং তো ইতিপূর্বেও আসছে, অনেক আগেও আসছিল এই কোশ্চেনগুলো। হ্যাঁ, এবং অন্যান্য সালেগুলোতে এসেছে, যেমন 2008 সালে আসছিল, 2010 সালে আসছিল। তো আমি একটা করে দিলে বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। তাহলে দেখো লাস্ট 4 ইয়ার্সের কোশ্চেন যদি আমরা দেখি 2019 ব্যতীত, তাহলে দেখো যে আমাদের 3 সালে কিন্তু এসেছে চলকে মান বসিয়ে ম্যাথ। হ্যাঁ, শুধু 2016-তে আসে নাই। তো এই জন্য আমি বলতেছি যে 2018 সাল, 2020 সালেও আসতে পারে। 2019 সালের কোশ্চেন যেটা বললাম আমার কাছে নাই আর কি। হ্যাঁ, আমার মনে হয় ওখানেও আসছে। সো এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট, লাস্টে যে টাইপটা শেখাবো এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কেস 1। তবে এখানে 2টা ব্যাপার আছে, একটা হচ্ছে শর্তহীন ঘটনা, আর একটা হচ্ছে শর্তযুক্ত ঘটনা। প্রথমে যেটা করব সেটা হচ্ছে শর্তহীন ঘটনা। শর্তহীন ঘটনা, শর্তহীন ঘটনা। হ্যাঁ, তো শর্তহীন ঘটনার ক্ষেত্রে আমি প্রথমে যেটা করব, কেস 1 লেখো, একটি চলক থাকলে, একটি চলক, সেটা হতে পারে এ, হতে পারে বি, হতে পারে সি, হতে পারে এক্স, হতে পারে থিটা, সেটা ইকুয়াল টু 0 ডিগ্রি ধরে ম্যাথ করব। ঠিক আছে, সুন্দর করে লিখে রাখো, 0 ডিগ্রি ধরে ম্যাথ করব। তবে আরেকটা জিনিসও একটু লিখে রাখতে হবে সাথে, পাশাপাশি, যদি 0 ডিগ্রি ধরে দুটি উত্তর পাই, তাহলে ইচ্ছামতো আর একটি কোণ ধরে নিব, ঠিক আছে? তো এই লাইনটা হয়তো বোঝনি অনেকে, আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবো। আপাতত এটা লিখে রাখো, আমি বোঝাই দিচ্ছি। হ্যাঁ, ম্যাথ করালে ক্লিয়ার হবা। অনেকে হয়তো বুঝতে পারছো না যে ভাই এটা কি লিখলেন। যদি 0 ডিগ্রি ধরে দুটি উত্তর পাই, তাহলে ইচ্ছা মতো আরেকটি কোণ ধরে নেবো, এটা মানে কি? তো এটা আসলে মিনিংটা আমি একটু পরেই বোঝাই দিচ্ছি, তোমরা জাস্ট লিখে রাখো, ম্যাথ করলে ক্লিয়ার হবা জিনিসটা আসলে। হ্যাঁ, আচ্ছা। এবং ঢাকা ইউনিভার্সিটিতে বিলিভ মি অর নট, যে মূলত এই যে লাস্ট আমাদের যে কোশ্চেন এসছে, 4টা কোশ্চেন এসছে না, দেখো 4টা, 1টা 2টা 3টা কোশ্চেন এসছে, রাইট? 1টা 2টা 3টা 2017-তে, 2016-তেও, ও সরি 2016-তেও এসছে, 2016-তেও এসছে, 2016-তেও এসেছে, মানে 2016-তে 2টা কোশ্চেন এসছে, তার ভিতরে একটা হচ্ছে চলকে মান বসিয়ে।
তো এই 4টা কোশ্চেনের ভিতরে আমাদের এই টাইপ থেকে এসেছে 2টা, লাস্ট 4টা, এই যে 4টা সালে, অর্থাৎ 2018 সালে এসেছে এই টাইপ দিয়ে, এই যে এই টাইপ দিয়ে কেস 1 দিয়ে, আর 2016 সালে এসেছে, 2016 সালে, ঠিক আছে। তার মানে একটু ধারণা করা যাচ্ছে না, দেখো তো যে 2016তে এসেছে, তারপরে 1 বছর গ্যাপ ছিল, 2018তে এসেছে, 2019 গ্যাপ, 2020, বুঝতে পারছো বিষয়টা। 2016 সালে এই কেস দিয়ে এসেছে, তারপরে 2017 গ্যাপ, 2018 সালে এই কেস দিয়ে এসেছে, এরপরে 2020 সালে। তার মানে তোমাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আসলে যত স্টেট দেওয়া যেতে পারে তুমি লিখে রাখো, এটা ডিউতে সম্ভাবনা খুব বেশি, আমার মনে হয় আসার সম্ভাবনা অনেক বেশি, 90%, ঠিক আছে, ডিউ এর জন্য। আচ্ছা, তো আমি উদাহরণ করাই, তাহলে তোমরা ক্লিয়ার হবে যে আমি সেটা কি বোঝাচ্ছি আসলে। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেহেতু 2016 এবং 2018তে এসেছে, তা আমি 2টা কোশ্চেনই দেখাই। 2016 সালের কোশ্চেনটা আগে একটু দেখাই। হ্যাঁ, দেখো 2016তে যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে এমন যে সাইন এ মাইনাস 30 ডিগ্রি প্লাস সাইন 150 ডিগ্রি প্লাস এ, এটার মান কত? এটার মান কত আমাদের অপশনে দেওয়া রয়েছে, মাইনাস হাফ কজ এ, বি নম্বর দেওয়া রয়েছে 0, সি নম্বর দেওয়া আছে কজ এ, ডি নম্বর দেওয়া রয়েছে হচ্ছে সাইন এ। এটা ডিউতে আসছিল 2016 সালে, ডিউতে। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখেছি ভাইয়া দেখো তো। বলেছি যদি একটি চলক থাকে, সেই একটি চলক কি থাকতে পারে? হতে পারে শুধু এ, হতে পারে শুধু বি, হতে পারে শুধু সি, হতে পারে শুধু এক্স, হতে পারে শুধু থিটা। আমাদের এখানে একটা চলক আছে, সেটা হচ্ছে এ। তাহলে একটা চলক থাকলে কত ডিগ্রি ধরবো ভাই? 0 ডিগ্রি। 0 ডিগ্রি ধরে যদি উত্তর পেয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি 0 ডিগ্রি না পাই, 0 ডিগ্রি ধরে যদি উত্তর না পাই, অর্থাৎ উত্তর পাবো একের অধিক পেতে পারি অনেক সময়। তো সেই ক্ষেত্রে আমরা আর একটা কোণ ধরে নিব, ঠিক আছে। খেয়াল করো, আমি যদি এই জায়গাটা 0 ডিগ্রি ধরি, তাহলে এটা ধরো এখানে 0, তাহলে মাইনাস 30 ডিগ্রি থাকে। এখানে 0 ডিগ্রি ধরলাম, তাহলে এটা কিন্তু থাকলো না, এরকম হয়ে গেল, রাইট। এই ইকুয়ালটা আমি যদি 0 ডিগ্রি ধরে নিই, তাহলে জিনিসটা এমন হয়, রাইট। আচ্ছা, এবার একটু ক্যালকুলেশন করি, দেখো তো ভাই, মাইনাস 30 ডিগ্রি, তার মানে এরকম লেখা যায় না যে সাইন 30 ডিগ্রি, মাইনাসের সামনে নিয়ে আসলাম, আর এখানে সাইন 90 ডিগ্রি গুণ 1 প্লাস 60 ডিগ্রি। বিষয়টা এমন না, দেখো তো ভাই, আমি যদি ভেঙে লিখি, তাহলে আমি এখানে কি লিখতে পারি? মাইনাস সাইন 30 ডিগ্রি, আর এখানে যেটা লিখতে পারবো সেটা কি? এটা আমাদের কোন ঘরে? দেখো তো আমাদের এই ঘরে। আর 90 ডিগ্রি বেজোর গণিতক আছে, তাই এখানে হবে কজ, আর এটা হবে 60 ডিগ্রি। তাহলে খেয়াল করো, এখানে 30 ডিগ্রির জন্য কত হবে বলো তো? মাইনাস হাফ, আর কজ 60 ডিগ্রির জন্য প্লাস হাফ। তাহলে উত্তর হবে কত আমাদের বলো তো? 0। ক্লিয়ার কি? হ্যাঁ, অনেকেই বলে দিয়েছো, বাহ, খুবই ভালো, সুন্দর, 0। ঠিক আছে, বুঝেছো, গুড, ব্রিলিয়ান্ট। ওকে, তো আমরা 2016 সালের কোশ্চেনটা দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে। এবার আমরা 2018 সালের কোশ্চেন এসছে, আমরা সেই কোশ্চেনটা একটু যদি দেখি, তাহলে আমরা আর একটু ক্লিয়ার হব। হ্যাঁ, আচ্ছা, cos স্কোয়ার 60 প্লাস এ প্লাস cos স্কোয়ার 60 মাইনাস এ, এটার মান কত? এক্সাম্পল দিলাম, এটা আমি এ নম্বর অপশন দেওয়া আছে 1 মাইনাস হাফ cos 2a, বি নম্বর দিলাম হচ্ছে 1 প্লাস সাইন 2a, 1 প্লাস সাইন 2a, সি নম্বর অপশন দেওয়া রয়েছে 1 প্লাস 3 cos 2a, ডি নম্বর দেওয়া রয়েছে
1 প্লাস হাফ cos 2a। আচ্ছা আচ্ছা, একটু বলো তো দেখি উত্তর কত হবে, আমাকে একটু ক্যালকুলেশন করে বলো তো দেখি, কে পারে একটু ট্রাই করো তো। এটা ডিইউতে আসছিল 18-19 সালে। ট্রাই করো তো দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ, এ নম্বর, সুন্দর সুন্দর, তার মানে বুঝেছো। ঠিক আছে ঠিক আছে, গুড। তাহলে আশা করছি যে এটা তোমরা বুঝেছো, না হলে এটা তোমরা পারতা না, অপশন টেস্ট করে পারছো। ঠিক আছে, গুড। তাহলে আমাদের মোটামুটি একটি চলক থাকলে কিভাবে ম্যাথ করতে হয় এ সম্পর্কে একটু আইডিয়া পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে যদি এরকম আসে তাহলে এভাবে করতে হবে। তো আমরা আর কিছু জিনিসপত্র দেখতে পারি, যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটিতে ইতিপূর্বে এসেছে, সেইগুলো আমরা যদি আরেকটু দেখি, সেটা হচ্ছে আরেকটা উদাহরণ দেখি আমরা, তাহলে ক্লিয়ার হতে পারবো। হ্যাঁ, আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে বুঝাই দেন, অনেকে বুঝে নাই। ওকে ফাইন, বুঝাই দিচ্ছি। দেখো এই জায়গাটা এ কত, এ হচ্ছে 0 ডিগ্রি না, তাহলে এ 0 মানে এটা উধাও করে দিলাম ধরো। তারপরে এখানে 0 ডিগ্রি মানে কি, এটা বাদ দিয়ে দিলাম। 0 ডিগ্রি যেহেতু এ আছে 0 ডিগ্রি, আমরা তো বললাম যে একটা চলক থাকলে 0 ডিগ্রি ধরে নিব। তাহলে এবার খেয়াল করো, cos 60 মানে কত, হাফ। হাফ তার স্কোয়ারে আছে, এখানে স্কোয়ার আছে, প্লাস এখানেও cos 60 তার আছে হাফ, তার স্কোয়ার করো, তাহলে কত 1/4 প্লাস 1/4, তার মানে এখানে হবে না হাফ। এবার তুমি এখানেও 0 ডিগ্রি বসাও, দেখো তো cos 0 ডিগ্রি বসলে এটা কত হয়, 1 হয়ে যায় না? তার মানে 1 মাইনাস হাফ করলে কত হয়, হাফ হয় না? উত্তর পেয়ে গেলাম। এবার যদি 0 ডিগ্রি বসায় তাহলে পুরোটাই উধাও হয়ে যায়, তাহলে 1 থাকে শুধু। আবার এখানে যদি 0 ডিগ্রি বসায় তাহলে cos 0 হলো 1, তাহলে 3 আর 1 যোগ করলে হবে 4, সির জন্য হচ্ছে 4, আর এটার জন্য হচ্ছে 1 প্লাস হাফ অর্থাৎ 3/2, দ্যাটস ইট। তাহলে আমাদের এই নম্বর অ্যান্সার। অর্থাৎ এখানে অপশন টেস্ট করতে হবে, বুঝতে পারছো, এই আর কি। আচ্ছা, তো আমরা আরেকটা উদাহরণ দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হতে পারি। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে আমরা দেখবো। হ্যাঁ, ওকে। ঢাকা ইউনিভার্সিটির আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে এমন যে 2 tan থিটা, আর এখানে আছে, আচ্ছা আমি এটা না বুঝে আরেকটা বোঝাই, সেটা হচ্ছে ভালো হবে। তোমাকে বলা হচ্ছে যে cos 3a ইকুয়াল টু হট। ঠিক আছে, এটা ঢাকা ইউনিভার্সিটির উদাহরণ আর কি। তো মানে বলছে যে cos বা সাইন রূপে প্রকাশ করতে হবে, যেখানে cos 3কে কীভাবে প্রকাশ করা যেতে পারে। আমি একটু উদাহরণ অপশনটা দিই আর কি। অপশনটা হচ্ছে এরকম যে 4 cos qa মাইনাস 3 cos a। বি নম্বর অপশনটা হচ্ছে 4 sin q a মাইনাস 3 sin a। তারপরে সি নম্বর যেটা, সেটা হচ্ছে 4 cos q a, সরি 3 cos a, 3 cos a মাইনাস 4 cos q a। ডি নম্বরটা হচ্ছে 3 sin a মাইনাস 4 sin q a। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আসলে বিষয়টা হচ্ছে অনেকে বলবো যে ভাই এটা তো সূত্র। হ্যাঁ, সূত্র যদি তুমি মনে রাখতে পারো খুব ভালো, কিন্তু ধরো আমি সূত্র ভুলে গেছি কোনোভাবে, তাহলে কি আমি ম্যাথটা ফেলাই আসবো? ডেফিনেটলি না। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, ডিইউতে আসছিল তোমার 2000 সালে, আবার আসছিল 2-3 সালে। হ্যাঁ, এটা আসছিল 2-3 সালে, পরে আবার 2-3 সালে, এরপরে আসে নাই। তাহলে এখানে দেখো, আমি তোমাকে বললাম যে একটি চলক এ বি সি এক্স থিটা যে কোনো একটা থাকতে পারে, যদি থাকে তাহলে আমরা 0 ডিগ্রি ধরে অপশন টেস্ট করব। করার পরে যদি আমরা 2টা উত্তর পাই তাহলে আর একটা কোণ ধরে নেব, যেটা তোমাকে বললাম। তাহলে আমরা এই জায়গাটা 0 ডিগ্রি ধরে নিই। cos 0 ভ্যালু কত, 1, তাহলে আমাদের উত্তরও 1 আসতে হবে। উত্তর 1 আসবে কীভাবে, দেখো এখানে আমি যদি করি তাহলে এখানে
কস জিরোর ভ্যালু 1 1, তার মানে 4 - 3 কত হবে? 4 - 3 করলে 1 আসতেছে, রাইট? তার মানে আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম, আমরা একটা উত্তর আপাতত পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এখানে কত আসতেছে? 0 0, তার মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে তো এটা সম্ভব না ভাই। তার মানে সাইনের পার্টগুলো হবেই না, এই যে হবে না, বাদ। আর এখানে দেখো কি আসতেছে, দেখো আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গাটাতে কত? 3 মাইনাস এখানে 4, তার মানে -1 আসতেছে না ভাই? দেখো তো, কিন্তু আমার তো এটার ক্যালকুলেশন করে আমি তো 1 পাচ্ছি। দেখো cos 3 × 0, cos 0 ভ্যালু 1, কিন্তু এখানে কত পাচ্ছে? 3 - 4, তার মানে এটাও হবে না, উত্তর হবে এ নম্বর। বুঝতে পারছো বিষয়টা? সো তুমি যদি সূত্র মুখস্থ রাখতে পারো খুব ভালো, আর যদি সূত্র না মুখস্থ রাখতে পারো তাও কোনো প্যারা নেই ভাই, তুমি যে কোনোভাবে ম্যাথটা করে আসতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে এরকম একটি চলক থাকলে আরও কিছু ম্যাথ আছে, তো আমি একটু বলি তোমাদের, সেটা কি করবা, যে অপশন টেস্ট করবা। তো ডিইউতে আসছিল এরকম আরও কিছু সূত্র আছে এরকম, আর একটাও আছে এরকম ঢাকা ইউনিভার্সিটিতে। তোমাদের যে শিট দিয়েছিলাম ওই শিটের 23 নম্বর, তারপরে শিটের হচ্ছে যে 21 নম্বর, এই দুইটা এক্সট্রা করে রাখবা। 21 নম্বর, ঠিক আছে? 21 আর 23 এই দুইটা করলে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটিভাবে একটি চলক থাকলে কিভাবে ম্যাথ করতে হয় সেটা আমরা একটু ধারণা পেলাম। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে আর একটা কোশ্চেনও আসছিল, তো সেটা যদি আমরা একটু দেখাই, আমি উদাহরণ আরেকটা দেখাই। হ্যাঁ, তোমরা আরেকটু ক্লিয়ার হবে তাহলে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল সেটা ডিইউতে, cot A মাইনাস tan A, এটার মান কত? হ্যাঁ, এটা ধরো আমি এক্সাম্পল হিসেবে লিখি। তো অপশন দেওয়া রয়েছে এরকম যে 2 tan 2A, বি নম্বর হচ্ছে 2 cot 2A, তারপরে সি নম্বর অপশন দেওয়া রয়েছে 2 cos স্কোয়ার A, ডি নম্বর অপশন দেওয়া আছে 2 sin স্কোয়ার A। হ্যাঁ, এরকম আর কি দেওয়া রয়েছে অপশন। এটা আসছিল ডিইউতে 8-9 সালে, ডিইউতে আসছিল এটা 8-9 সালে আসছিল। হ্যাঁ, তা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা চলক আছে ভাই? আমাদের এখানে কিন্তু একটা চলক আছে। তো তাহলে আমরা একটা চলক প্রথমে কি করবো, আমরা 0 ডিগ্রি ধরে নিব। তো আমরা cot 0 ডিগ্রি যদি ধরি, দেখো cot 0 মাইনাস tan 0, দেখো tan 0 মানে হচ্ছে 0, আর cot 0 মানে কত? cot 0 মানে হচ্ছে 1/tan 0, আর 1/tan 0 মানে কত? 1/0 মানে হচ্ছে 1/0 মানে কত? এখানে 0। তার মানে আমাদের অসংজ্ঞায়িত একটা ভ্যালু আসতেছে, রাইট? অসংজ্ঞায়িত একটা ভ্যালু আসতেছে, তার মানে আমাদের এ বসে দেখতে হবে কোন জায়গায় অসংজ্ঞায়িত ভ্যালু আসে। খেয়াল করো, আমি যদি এই জায়গাটাতে 0 বসাই তাহলে কিন্তু tan 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা উত্তর হওয়া সম্ভব না। আবার আমি যদি এখানে 0 বসাই তাহলে কিন্তু উত্তর হবে 2, তাহলে এটাও হওয়া সম্ভব না। বুঝতে পারছো বিষয়টা? আবার আমি যদি এই জায়গাটা 0 বসাই তাও কিন্তু হওয়া সম্ভব না। তাহলে উত্তর কোন জায়গায় হতে পারে বলো তো? উত্তর এতে বি নম্বর হতে পারে, রাইট? ম্যাথ না করেই বলে দিতে পারছো, রাইট? সো আমাদের কিন্তু ম্যাথ করা লাগতেছে না, ভাঙার কোনো দরকার নাই। এখন তুমি যদি বলো যে ভাই আমি এই সব শর্টকাট মানবো না, আমি ম্যাথ করে আসবো, আপনার এই শর্টকাট আমি মানবো না, আমি আমার নিজের মতো করে আসবো, বেটার তুমি তোমার নিজের মতো করতে পারো। আর যদি মনে হয় যে না যে ভাই আপনার এই শর্টকাটটা কাজে লাগবে, তাহলে করে আসতে পারো। এবং আমি যেটা বললাম যে 2016 সালের এই কেস দিয়ে এসেছে, এই টাইপ থেকে এসেছে, 2018 সালে এসেছে, 2017-তে আসে নাই। তাহলে দেখো 2016 এক বছর গ্যাপ এসছে, আবার এক বছর গ্যাপ তোমাদের সময় আসতে পারে। সো মাইন্ডেড, এটা খুব ভালো করে রাখতে হবে। একটা চলক দিয়ে ম্যাথ আমার এই জন্য অনেকগুলো উদাহরণ করাই দিলাম, যে ঢাকা ভার্সিটিতে যেগুলো এসছে প্রায় সবই করাই দিয়েছি। সো আই গেস তোমরা এখন পারবা। আর একবার বলবো, আচ্ছা আমি যেটা বললাম যে এখানে তুমি 0 ডিগ্রি ধরো, 0 ডিগ্রি ধরে কত পাবে? এখানে cot 0-এর ভ্যালু কত? এখানে tan 0-এর ভ্যালু কত? 0 হয়ে যাচ্ছে। cot 0-এর ভ্যালু কত? cot 0 যদি ধরো তাহলে 1/tan 0, তার মানে অসংজ্ঞায়িত আসতেছে। তার মানে এখানেও এমন ভ্যালু বসে দেখতে হবে যে কোন জায়গায় অসংজ্ঞায়িত আসে। তুমি যদি এখানে 0 বসো তাহলে তো পুরোটা 0 হয়ে যাবে, তুমি যদি এখানে 0 বসো তাহলে তো 2 হবে, কিন্তু আমার তো লাগবে ইনফিনিটি। এখানে কত? 0 বসাও 0 হয়ে যাচ্ছে। এই যে আমাদের বি নম্বরটা অ্যান্সার তাহলে। হ্যাঁ, আচ্ছা
ওকে। আচ্ছা, এবার আমরা তাহলে এই শর্তহীন ঘটনার ক্ষেত্রে যদি আমাদের একটি জিনিস থাকে, তাহলে মানে একটি চলক থাকলে কী হবে সেটা আমরা এখন শর্তযুক্ত দেখব। আমরা শর্তযুক্ত দেখলে মোটামুটি ক্লিয়ার হবো। হ্যাঁ, এরপরে আমাদের অধ্যায়টা মোটামুটি ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দুটি চলক থাকলে এখানে লিখবো শর্তযুক্ত। দেখো, শর্ত দিতে গেলে কি হয়, অবশ্যই দুইটা চলক না থাকলে হয় না, মিনিমাম দুইটা চলক থাকা লাগে আর কি। হ্যাঁ, শর্তযুক্ত ঘটনা এখানে লিখবো আমরা দুইটা চলক থাকলে, অর্থাৎ দুটি চলক থাকলে। এখানে লেখো কেস 2, দুটি চলক। কেন দুইটা চলক? শর্তযুক্ত বলতে কি বোঝাচ্ছি, ধরো তোমার দেওয়া থাকলো a প্লাস বি ইকুয়াল টু π/2 দেওয়া থাকলো সে, ঠিক আছে, অথবা a প্লাস বি ইকুয়াল টু তোমার দেওয়া থাকলো সে কত, আমি ধরে নিলাম যে π/3 দেওয়া রয়েছে। তার মানে কি, একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে এই দুইটা মিলে আমাদের এরকম হবে। তো এই কন্ডিশনের ভিতরে স্যাটিসফাই করে আমাদের ম্যাথগুলো করতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ এই কন্ডিশনটা মেইনটেইন করে আমাদের ম্যাথ করতে হবে। তার মানে কি, কন্ডিশন হতে গেলে অ্যাটলিস্ট দুইটা চলক থাকাই লাগবে আমাদের। তার মানে শর্তহীন ঘটনার ক্ষেত্রে শুধুমাত্র একটি চলক থাকলে ম্যাথ করব, আর দুইটা চলক বা তিনটা চলক দিয়ে কোনো ঢাকা ভার্সিটিতে কখনো ম্যাথ দিবে না, সম্ভব না। শর্তহীন ঘটনা যেটা আমরা কেস 1-এ করলাম, শর্তহীন ঘটনার ক্ষেত্রে একটি চলক, দুটি চলক, তিনটা চলক সবগুলোরই ম্যাথ আছে, কিন্তু শুধুমাত্র একটি চলক দিয়ে করলে এনাফ, আর লাগে না, ওইটা ভালো করে করলে হবে। আর শর্তযুক্ত ঘটনার ক্ষেত্রে দুইটা চলক থাকলে কি হয়, তিনটা চলক থাকলে কি হয়, এই দুইটা জিনিস শিখলে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথ দেখি। দেখো, দুটি চলক থাকলে শর্তযুক্ত, যদি দুটি চলক এরকম থাকে আমার কাছে কখনো, যে তোমার কাছে দেওয়া আছে সে দুটি চলক তোমার কাছে দেওয়া রয়েছে, সে এরকম কন্ডিশন দেওয়া রয়েছে, এরকম দুটি চলক দিয়ে এরকম একটা কন্ডিশন দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে তোমার ম্যাথ করার সিস্টেম হবে এ বি তুমি ধরে নেবা 45 ডিগ্রি করে, অথবা এ 30 ডিগ্রি, বি হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, অথবা এ হচ্ছে 60 ডিগ্রি, বি হচ্ছে 30 ডিগ্রি। যে কোনো একটা ধরে করলেই হবে, তুমি দেখবা যে কোন ম্যাথের ক্ষেত্রে কোনটা ধরলে ইজি হয়। হ্যাঁ, তো আমি তোমাদের একটা উদাহরণ দিই আর কি, সেটা ক্লিয়ার হবা। উদাহরণ এক্সাম্পল নাম্বার, এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল π/2 হলে cos স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার b এর ভ্যালু কত। তো আরেকটা জিনিস বলি, আমরা সবসময় যে এইটা ধরে করব বিষয়টা এমন না, আমরা চেষ্টা করবো সবসময় এইটা ধরে করার। যদি কখনো কখনো প্রয়োজন হয় আমরা এটাও করতে পারি যে a সমান 90 ডিগ্রি ধরবো আর b সমান 0 ডিগ্রি ধরবো, অথবা a সমান 0 ডিগ্রি ধরবো, b সমান 90 ডিগ্রি ধরবো। অর্থাৎ আমরা সুবিধার জন্য দুইটা কোণের যোগফল যাতে 90 ডিগ্রি আসে, 90 ডিগ্রি আসে এরকম কোণ ধরে করব। আমরা চেষ্টা করব যে এইগুলোর ভিতরে করার, আবার যদি সুবিধা হয়, যদি মনে হয় যে না এইভাবে করলে সুবিধা, আমরা এটাও করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে 17-18 সালে, ডিইউতে আসলে এটা ডিইউতে আসছিল 17-18 সালে আসছিল, ঠিক আছে। এ নম্বর এখানে আছে সাইন a মাইনাস বি, বি নম্বর সাইন বি মাইনাস এ, সি নম্বর কস বি মাইনাস এ, এবং ডি নম্বর মাইনাস কস এ মাইনাস বি, ঠিক আছে। সো এরকম একটা ভ্যালু দেওয়া রয়েছে এবং আমাদেরকে এই কন্ডিশন ফিল আপ করে ম্যাথটা করতে হবে। তাহলে আমরা একটা কাজ করব, সেটা কি, যে 45 ধরে নিই আগে, তাহলে সুবিধা হবে না। কি কেমন সুবিধা হবে না, দেখো, যদি আমরা এটাও 45 ডিগ্রি ধরে নিই, বিটাও 45 ডিগ্রি ধরে নিই,
তাহলে আমাদের উত্তর আসে 0। তাহলে আমাদের এখানে অপশন টেস্ট করে দেখতে হবে কোনটার জন্য 0 আসে, কোনটার জন্য 0 আসে। খেয়াল করো, যদি আমি এখানে 45 ডিগ্রি ধরি, এখানেও 45 ডিগ্রি ধরে দিলি, তাহলে এখানে cos 0 হবে না, এখানে হবে না cos 0, তার ভ্যালু আছে 1, কিন্তু আমাদের উত্তর বের হয়েছে কত? 0। তাহলে আমাদের এটা উত্তর হবে না, এটা হবে না। তার মানে cos থাকলে উত্তর হবে না, কারণ কি এখানে আমাদের মাইনাস cos 45 মাইনাস 45, তার মানে কি মাইনাস cos 0, তার মানে -1, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 0। তার মানে আমাদের এই দুইটার ভিতরে উত্তর হবে, রাইট? এটা আমরা কনফার্ম। এখানে 45 মাইনাস 45 এটাও 0, এটাও 0। তাহলে দেখেছো, আমি বলছিলাম যে যদি কখনো তোমার ভ্যালুগুলো বসিয়ে যদি একাধিক উত্তর পাও, সেক্ষেত্রে ইচ্ছা মতো আর একটা কোণ ধরে নিতে হবে, আর একটা কোণ ধরে নিতে হবে। তাহলে আমাদের উত্তর কিন্তু দুইটা পেয়ে গেলাম। এখন এই দুইটার ভিতরে কি করতে হবে? আমাদের আর একটা কোণ ধরে অপশন টেস্ট করতে হবে, যাতে এই দুইটা উত্তরের ভিতরে আমরা আর একটা উত্তর বের করতে পারি। তাহলে একটা কাজ করি, আমরা এইটাও ধরে নিতে পারবো আর এটা ধরে নিতে পারবো, ইচ্ছা যে কোনো একটা ধরে নিলে হবে। তো ধরো সে আমি কোনটা ধরবো, আমি এরকম একটা কন্ডিশন ধরে নিচ্ছি। ধরো আমি এটা ধরলাম, আমি এই কন্ডিশনটা ধরে নিচ্ছি, হ্যাঁ, এই বক্সটা ধরে নিচ্ছি, এই বক্সটা। তো এই বক্সটা ধরলে কি হবে দেখো তো, cos 90 ডিগ্রির ভ্যালু কত? cos 90 ডিগ্রি ভ্যালু কত? cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার বি ধরে নিচ্ছি 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে cos 90 মানে হচ্ছে 0, এখানে হবে না -1, তার মানে উত্তর হচ্ছে -1, মানে -1 স্কোয়ার করলে তো -1ই আসবে। তাহলে আমি যখন এইটা 90 ডিগ্রি ধরে নিচ্ছি আর এটা 0 ডিগ্রি ধরে নিচ্ছি, তখন উত্তর পাচ্ছি -1। এবার আমরা দেখি এই দুইটার ভিতরে কোনটা আসে, -1 কোনটার জন্য আসে। তাহলে এ হচ্ছে কত? 90 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে তো -1 সম্ভব না, +1 পাবো। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে দেখো 0 - 90, বি নম্বর কি 0 - 90, আর সামনে আছে কত? সাইন, তার মানে কি -sin 90 ডিগ্রি, তার মানে -1। তার মানে আমাদের উত্তর পেয়ে গেলাম, কাঙ্ক্ষিত উত্তর বি নম্বর, অর্থাৎ এটা উত্তর হবে না, আমাদের আলটিমেট উত্তর হচ্ছে বি নম্বর। আচ্ছা, তাহলে দুইটা চলক থাকলে কিভাবে করতে হয় আমরা মোটামুটি কনফার্ম বা মোটামুটি ক্লিয়ার হলাম। ওকে, ফাইন। এবার লাস্ট টাইপ, এইটাই শেষ, মানে এরপরে ত্রিকোণমিতির আর কিছু আলোচনা নাই, এটাই শেষ টাইপ। এবং মূলত এর পরবর্তীতে আমরা ফাংশন করব। ফাংশন করার আগে আমরা 5 মিনিট ব্রেক নেব, আমরা আর একটা টাইপ শিখে 5 মিনিট ব্রেক নেব। ব্রেক নেওয়ার পরে আমরা ফাংশনে চলে যাব। ওকে, এবার লেখো 3টা চলক থাকলে লেখো 3টি চলক থাকলে। আচ্ছা, 3টি চলক কি কিভাবে থাকতে পারে? ফার্স্ট অফ অল তোমার কাছে দেওয়া থাকতে পারে এরকম কোনো কন্ডিশন দেওয়া রয়েছে, এরকম কোনো কন্ডিশন দেওয়া রয়েছে। তো এরকম কন্ডিশন দেওয়া থাকলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রত্যেকটা 60 ডিগ্রি ধরে করবা। হ্যাঁ, ABC অর্থাৎ 3 কোণের সমষ্টি যাতে তোমার 180 ডিগ্রি হয়, জন্য প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি ধরে অপশন টেস্ট করবা। নাম্বার 2, যদি এমন থাকে π/2 দেওয়া থাকে, অর্থাৎ 3 কোণের সমষ্টি 90 ডিগ্রি দেওয়া রয়েছে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ধরবা 30 ডিগ্রি ধরে নিবা, 30 ডিগ্রি ধরে ম্যাথ করবা, সবগুলো 30 ডিগ্রি, অর্থাৎ 3 কোণের সমষ্টি 90 আসতে হবে। নাম্বার 3, যদি বলে একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ বললে আসলে কি বোঝায় জানো? অর্থাৎ জিনিসটা এরকম বোঝাচ্ছে 3টা আছে, তার ভিতরে একটা কোণ সমকোণ আর বাকি 2টা এমন আছে। তাহলে একটা কোণ সমকোণ মানে কি ভাই? তোমাকে ডিফাইন করেই দিয়েছে যে একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি হওয়া লাগবে একটা। তাহলে আর কত হয়? মানে তোমার কন্ডিশন দেওয়া থাকবে এরকম যে A + B
সি ইকুয়াল কত পাই। দেখো একটা কোণ সমকোণ, আর একটা কোণ সমকোণ যদি এই কন্ডিশন না দেওয়া থাকে তাও তো বোঝা যাচ্ছে একটা কোণ যদি সমকোণ হয় তাহলে বাকি ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, রাইট? তাহলে একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা মিলে 90 হতে হবে। তাহলে বি আর সি হচ্ছে 45 ডিগ্রি করে ধরবা তুমি, ঠিক আছে? সো এগুলো জানলে চলবে। তো আমরা এখন ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ দেখবো এইটা দিয়ে, হ্যাঁ? তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারবো, বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটির 2টা উদাহরণ দেখবো, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো আমরা। মুছে দেবো আমি, মুছে দিই তাহলে, তোমরা হয়তো তুলেছো হয়তো বা। ওকে, তো আমরা একটা উদাহরণ দেখব, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 10 সালে আর কি, হ্যাঁ? কোশ্চেনটা হচ্ছে এরকম, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই হয় তবে তবে সাইন স্কোয়ার এ বাই 2 সাইন স্কোয়ার বি বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি বাই 2 হট। তোমার কাছে যে অপশনটা দেওয়া রয়েছে, যে অপশনগুলো তোমার কাছে দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে 1 মাইনাস 2 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2। বি নম্বর অপশনে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সেম জিনিস, শুধুমাত্র প্লাসতে দেওয়া রয়েছে, অর্থাৎ 1 প্লাস 2 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2। অর্থাৎ এখানে মাইনাস আছে, এই জায়গাটা জাস্ট প্লাস দিয়েছি, মাইনাসের জায়গায় প্লাস দিয়েছি। সি নম্বর অপশন দেওয়া রয়েছে 1 মাইনাস, এই 2টা দেওয়া নেই, 2 দেওয়া নেই, 2টা দেওয়া নাই, আর একই কোশ্চেন শুধু মাইনাসের জায়গায় প্লাস দিচ্ছি আমি, হ্যাঁ? মানে একই অপশন আর কি। এখানে সাইন বি বাই 2 সাইন সি বাই 2, হ্যাঁ? এবার একটু খেয়াল করো, আমি তোমাকে একটু আগেই বললাম যদি এরকম কোনো সিচুয়েশন দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে ধরতে হবে। এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি ধরে আমরা অপশন টেস্ট করব। তাহলে এখানে 60 ডিগ্রি ধরলে কত হবে? 30 ডিগ্রি। তাহলে সাইন 60/2 মানে 30, তার আবার স্কোয়ার, তাহলে 30 মানে কত? হাফ। হাফকে স্কোয়ার করো, এখানেও হাফকে স্কোয়ার করো, এখানেও হাফকে স্কোয়ার করো, তাহলে তুমি যেটা পাবা 1/4 প্লাস 1 এরকম করার পরে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 3/4। তাহলে এখন আমার অপশনটি টেস্ট করে দেখতে হবে কোনটার জন্য 3/4 আসে। তাহলে আমি যদি এ নম্বর অপশন টেস্ট করি 1 মাইনাস 2 ইন্টু সাইন কত 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ হাফ হাফ, তাহলে এই 2 কাটা যায়, তাহলে থাকে 1 মাইনাস 1/4, তার মানে 3/4 কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা যদি বি নম্বর হিসাব করতাম তাহলে বি নম্বর করলে কত দেখো, এইটুকুর মানে কত? এইটুকুর মানে কিন্তু আমরা এদের জেনে গেছি 1/4, তাহলে এটা করলে হবে 5/4। তুমি যদি এটা করো তাহলে দেখো এদের 1 মাইনাস হাফ হাফ হাফ, তাহলে 1/8 হবে না, তাহলে এখানে হবে না 7/8। আর এটার ক্ষেত্রে হবে নাকি 1 প্লাস 1/8, তার মানে 9/8। তাহলে আমাদের আলটিমেট উত্তর হবে এ নাম্বার। ওকে ফাইন, এবার আমরা আরেকটা উদাহরণ দেখবো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 10 সালে আসছিল, এটা ডিইউতে আসছিল 10 সালে, ডিইউতে আসছিল 10-11 সেশনে। আচ্ছা, এবার আমরা 5 নম্বর অর্থাৎ 2015 সালে একটা কোশ্চেন দেখব। তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম যে এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি
সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c ইকুয়াল টু হট। ঠিক আছে, অপশনগুলোতে কি কি দেওয়া আছে একটু বলি। অপশন দেওয়া আছে প্রথমে হচ্ছে হাফ, বি নম্বরে দেওয়া রয়েছে হচ্ছে 1, সি নম্বরে দেওয়া রয়েছে হচ্ছে 0 এবং ডি নম্বরে দেওয়া রয়েছে হচ্ছে -1। এটা ডিউতে আসছিল 15-16 সালে, তাহলে দেখো একটি কোণ সমকোণ বলেছে না ভাই, একটি কোণ সমকোণ মানে কি বলো? একটি কোণ সমকোণ মানে হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ হচ্ছে 45 ডিগ্রি করে ধরবো। তাহলে আমি এখানে ধরো ভ্যালু বসাই, ধরো cos স্কয়ার a হচ্ছে 90 ডিগ্রি, cos স্কয়ার 45 ডিগ্রি, cos স্কয়ার 45 ডিগ্রি। তাহলে cos স্কয়ার 90 মানে কত? 0। তাহলে 0 প্লাস হচ্ছে 1/√2 তার স্কয়ার প্লাস 1/√2 তার স্কয়ার, তার মানে হাফ প্লাস হচ্ছে হাফ, তার মানে উত্তর হচ্ছে 1। তাহলে উত্তর কত বলো? উত্তর কত হবে? উত্তর 1। তো এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায়ের আলোচনা। আর আমি যে ম্যাথগুলো বাদ দিয়েছি সেই ম্যাথগুলো করা লাগবে না, বুঝতে পারছো? যে ম্যাথগুলো বাদ দিয়েছি সেইগুলো করা লাগবে না, যেগুলো করাইনি আমি তোমাদের সেইগুলো করা লাগবে না। ঠিক আছে, আমি যা যা করাইছি, যে প্রশ্ন সমাধান করাইছি এগুলো করলে চলবে, এর বাইরে আর কিছু আসবে না। ত্রিকোণমিতি মোটামুটি শেষ, এর বাইরে আর কিছু নাই। ঢাকা ইউনিভার্সিটিতে এর বাইরে আসার সম্ভাবনা নাই, 0%। যদি আসে ভেতর থেকে আসবে, মোটামুটি কনফার্ম। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ফাংশনে ঢুকবো। ফাংশনে ঢোকার আগে কি ব্রেক প্রয়োজন? তোমাদের 5 মিনিট কি ব্রেক দিব? 5 মিনিট কি ব্রেক দিব? তোমরা যদি বলো তাহলে আমি 5 মিনিট ব্রেক দিব, না হলে ব্রেক দিব না। আমি কি 5 মিনিট ব্রেক দেব? আচ্ছা, ব্রেক লাগবে না। এখানেও দ্বিমত, কেউ ব্রেক দেন, কেউ না। আচ্ছা ওকে, তাহলে যেহেতু আমাদের হচ্ছে 7টায় আজান দিবে, তাহলে চেষ্টা করি দেখি শেষ করা যায় কিনা, যতটুকু সম্ভব হয় মোটামুটি আশা করে যাই শেষ করা যাবে। হ্যাঁ, তাহলে আমি ব্রেক না দিয়ে শুরু করে দিই আর কি, ব্রেক না দিয়ে শুরু করে দিই। ইনশাল্লাহ হয়তো ফাংশনে ডোমেনের আর ইনভার্স ফাংশনটা ভালো করে শিখতে পারলেই আমাদের আইডিয়া পেয়ে যাবো আর কি। তারপর আমি সবগুলো করে দিব, নো টেনশন। দেখি শেষ করা যায় কিনা। আজানের আগে শেষ করা গেলে আলহামদুলিল্লাহ, যদি শেষ না করা যায় তাহলে আমরা আজানের পরে আমরা একটু ব্রেক নিয়ে বা হচ্ছে আজানের আগে শেষ করে দিয়ে আমরা কালকে থেকে শুরু করতে পারি। দেখি আমি আজকে ব্রেক না দিয়ে আর কি, হ্যাঁ আজকে ব্রেক না দিয়ে তে হচ্ছে শুরু করে দিয়ে আর কি, যাতে শেষ করা যায় অধ্যায়টা। ওকে, প্রথমেই আমরা লিখব টাইপ 1 হচ্ছে, বের করো তোমরা পেজটা বের করো, আমি পেজটা বের করতে একটু সময় লাগলো আর কি। হ্যাঁ আচ্ছা, ফাংশন লেখো, ফাংশন। প্রথম টাইপ 1 লেখা হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয়, বিপরীত ফাংশন নির্ণয়। টাইপ 1, বিপরীত ফাংশন। আচ্ছা, বিপরীত ফাংশন মূলত দুইটা ওয়েতে নির্ণয় করা যায়। আমরা কেস 1 লিখব,
সেটা হচ্ছে যদি কোনো ফাংশন তোমার কাছে এমন দেওয়া থাকে এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি, এরকম কোনো ফাংশন দেওয়া রয়েছে এবং বলতেছে এই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করতে। তো বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের লবে কোনো কাজ করতে হবে না, আমাদের হরে এক্স মুক্ত ডিজিটের আগে মাইনাস করে নিতে হবে। দেখো আমি এখানে কি লিখলাম, এখানে লিখলাম আমি হরে এক্স মুক্ত ডিজিটের আগে মাইনাস করে নিতে হবে, তারপরে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে হরে এক্স মুক্ত কি আছে ডি, তার আগে মাইনাস করে নিতে হবে, তাহলে মাইনাস, তাহলে হবে কি মাইনাস ডি। দেখো যদি এখানে সরাসরি মাইনাস থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, যদি না থাকে তাহলে বানায় নিতে হবে। এইটা করার পরে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা চলে যাবে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, আর এই এটা আসবে এখানে। অর্থাৎ যখন আমি এফ ইনভার্স এক্স নির্ণয় করব তখন জিনিসটা দাঁড়াবে হচ্ছে মাইনাস ডি এক্স প্লাস বি সি এক্স মাইনাস, এই মাইনাস ডি এর জায়গায় আসবে এ, অর্থাৎ এ দ্বারা মাইনাস ডি রিপ্লেস হবে। দ্যাটস ইট। বুঝতে পারছো বিষয়টা? এটা এখানে আসবে, এটা এখানে আসবে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা ব্রেক না দিই আজকে, নেক্সট দিন থেকে ব্রেক দেবো। হ্যাঁ, আজকে না দিই। দেখো তোমাদের থেকে কিন্তু আমার কষ্ট হচ্ছে বেশি, তোমরা তো বসে বসে আরামসে ক্লাস করতেছো, আর আমার এই যে এক থেকে 1.5 ঘন্টা প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়ে ক্লাসটা নেওয়াটা অনেক ডিফিকাল্ট। বুঝতে পারছো? তোমরা যখন আমার জায়গায় আসবা কখনো, তখন ফিল করতে পারবা। চান্স পাওয়ার পরে যদি সৌভাগ্য হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে কাজ করতে ইচ্ছুক আমি। তোমাদের সাথে কাজ করতে পারলে আমার নিজেরই ভালো লাগবে। তো চান্স পাওয়ার পরে তোমরা যখন ভিডিও বানাবা তখন দেখবা যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট লাগে আর কি। আর ক্লাস নিতে গেলে আসলে খুব কষ্ট হয়ে যায় আর কি, ঘাড়টার ব্যথা হয়ে যায় যদি একটু ব্রেক না নেওয়া হয়। ঠিক আছে? তো তোমাদের থেকে আসলে আমারই কষ্ট হচ্ছে বেশি, কিন্তু এমন ভাব করতেছো যেন আমার থেকে তোমাদের বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, না লবে চেঞ্জ হবে না, অনেকে বলতেছো লবে চেঞ্জ হবে না, আমরা ঢাকা ইউনিভার্সিটির কিছু কোশ্চেন দেখি তাহলে ক্লিয়ার হবো। দেখো আমরা এই পাশে উদাহরণ দেখতে পারি। এটা উদাহরণটা হচ্ছে এমন, ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল এমন, এফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 3 2x প্লাস 1 হলে এফ ইনভার্স 2 বের করতে হবে, -2, সরি এটা হবে এফ ইনভার্স -2 বের করতে হবে। দেখো -2 তার মানে আমাদের আগে এফ ইনভার্স এক্স বের করতে হবে, এফ ইনভার্স এক্স বের করে তারপরে -2 বসাতে হবে। এটা ডিইউতে রিপিটও হয়েছে। হ্যাঁ, এটা ডিইউতে আমাদের রিপিটও হয়েছে। এটা ডিইউতে আসছিল 8-9 সালে আর 13-14 সালে। 8-9 সালে, 13 না, ঠিক, এটা 12-13 সালে। আচ্ছা, তো এটা কীভাবে করা যেতে পারে খেয়াল করো। আমি তোমাদেরকে বলছিলাম যে লবে যা থাকুক অসুবিধা না, আমাদের হরে এক্স মুক্ত পদের আগে মাইনাস করে নিতে হবে। তাহলে মাইনাস করে নিলাম যাতে এখানে প্লাসটা আসে, এফ অফ এক্স। এবার এফ ইনভার্স এক্স কী করতে হবে বলো তো? দেখো আমাদের এখানে কত আছে বলো তো, এক্সের সহগ কত আছে? এখানে 1 আছে, তাহলে এই 1টা এখানে যাবে আর এইটা যাবে এখানে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? -1x -3 2x মাইনাস, এই -1 এর জায়গায় আসবে +1। তাহলে আমাদের এখানে -x, দেখো -x -3 2x -1। এখন যদি মাইনাস কমন নাও তাহলে হবে x + 3 আর 1 - 2x। এবার ভ্যালু বসাও। এবার তুমি যদি ভ্যালু বসাও তাহলে কত পাবা? এফ ইনভার্স -2 যদি বসাও তাহলে -2 + 3 আর 1 -
2 ইন্টু -2, তার মানে এখানে হবে না 1, আর এখানে হবে না 1 মাইনাস মাইনাসে প্লাস, এখানে হবে না কত 4, তাহলে 1/5 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। আচ্ছা, 1/5 উত্তর। ওকে, তাহলে ইনভার্স ফাংশনের আমরা এই জিনিসটা শিখলাম। এবার আরেকটা ম্যাথ দেখি ঢাকা ইউনিভার্সিটির, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো। হ্যাঁ, ওকে, ঢাকা ইউনিভার্সিটির আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল, ধরো দেওয়া রয়েছে এখানে 5x + 3, আর এখানে দেওয়া রয়েছে 4x - 5, এবং তোমাকে বলা হচ্ছে যে এফ ইনভার্স এক্স বের করতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এটা 10 সালে, 10-11 সেশনে। ডিউতে আসছিল 10-11 সালে। তাহলে তোমাকে যেটা বললাম যে আমাদের লবে কি থাকলো দেখার বিষয় না, হরে যদি এক্স মুক্ত ডিজিটের আগে মাইনাস থাকে তাহলে আমাদের সূত্রটা কী হবে দেখো, এখানে আমাদের হরে এক্স মুক্ত পদের আগে মাইনাস আছে, তাহলে আমাদের আর ভাঙা লাগবে না। তাহলে কি করতে হবে বলো তো ভাই, এই পদটা এখানে নিতে হবে আর এইটা নিতে হবে এখানে, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানকার জিনিসটা এখানে নিয়ে আসতে হবে, তার মানে কি হবে 5x + 3 4x - 5। তার মানে দেখো যাহা করছেন তাহাই উত্তর, রাইট? যাহা করছেন তাহাই উত্তর। এবং তার মানে বলতে পারো তো ঢাকা ভার্সিটিতে আমাদের সাথে আর কি ফাজলামি মারলো, তাহলে বিষয়টা অমনি আর কি, যাহা করছেন তাহাই উত্তর। ঠিক আছে, তো একই নিয়মে ঢাকা ইউনিভার্সিটিতে আরও 3-4টা কোশ্চেন এসছে, আই গেস তোমরা এখন পারবা। ইনভার্স ফাংশন থেকে দিলে, আচ্ছা, লব হরে মাইনাস কমন নিলে কেটে যায়। ভাই এইটা তো সিম্পল জিনিস, আগে যেটা করলাম তো মাইনাস নিলেই। আচ্ছা, তাহলে যাহা করছেন তাহাই উত্তর আমরা পেলাম। তাহলে আমাদের ইনভার্স ফাংশনের একটা স্টেপ গেল, কেস 1 গেল। এবার আমরা কেস 2-তে আসবো। কেস 2 লেখো, কেস 2 লেখো। কেস 2 একটা সিম্পল একটা সূত্র দিয়ে আমরা অনেক বড় বড় ম্যাথ করতে পারবো। তো সেটা কিভাবে একটু খেয়াল করি। কেস 2 সূত্রটা হচ্ছে এমন, ধরো তোমার কাছে দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এরকম কোনো ফাংশন দেওয়া রয়েছে। আচ্ছা, যদি এমন থাকে তাহলে এক্স এর জায়গায় বসাবো হচ্ছে এফ ইনভার্স এক্স। এমন বলতে পারো ভাই এটা আবার কী জিনিস। দেখো এই সিম্পল লজিক ইউজ করে আমরা অনেক জটিল ম্যাথ করতে পারবো। জাস্ট কী করতে হবে, এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসাও, তাহলে এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স, এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স। তাহলে আমাদের থাকছে কি দেখো তো, এফ আর এফ ইনভার্স কাটা যায় না, এফ আর এফ ইনভার্স, তাহলে এক্স ইকুয়াল এফ ইনভার্স এক্স। এই দেখো, আমি বলতে পারো ভাই এটা আবার কী করলেন ভাই, এটা তো আসলে কিছু হলো না, তাই না? দেখো আমরা এই লজিকটা ইউজ করে এখন ঢাকা ইউনিভার্সিটি কিছু কোশ্চেন করবো। দেখো প্রথমে একটা উদাহরণ লিখি আমি, এফ এক্স ইকুয়াল √x - 1 হলে বলতেছে যে এফ ইনভার্স 2 নির্ণয় করো। তো তুমি স্বাভাবিকভাবে এই ম্যাথগুলো করতে কি করো, এফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নাও, তারপরে এক্স এর ভ্যালু বের করো, তারপরে তুমি এফ এক্স ইকুয়াল টু বসাও। তো আমাদের এফ ইনভার্স 2টা বের করতে হবে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে এটা কত সালে, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এটা 17-18 সালে আসছিল। তাহলে তোমাকে আমি একটু আগেই বললাম ভাই, যদি এরকম কোনো ম্যাথ থাকে তাহলে তোমার কি করতে হবে বলো তো ভাই, এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসাবা। তাহলে এফ আর এক্স এর জায়গায় কি বসাবা, এফ ইনভার্স এক্স। আচ্ছা, এবার √ এখানে এফ ইনভার্স এক্স -1 বসালে, বসানোর পরে এখানে খেয়াল করো এটা মিলে কাটা এটা এফ আর এফ ইনভার্স কাটা যাবে, তাহলে থাকে কি এক্স ইকুয়াল এফ ইনভার্স এক্স -1 রুটের ভিতরে। এবার তুমি এটাকে স্কোয়ার করো, স্কোয়ার করলে কি হবে না, এক্স স্কোয়ার এফ ইনভার্স এক্স -1, তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল এক্স স্কোয়ার +1। এবার তুমি 2 বসাও তো ভাই, এবার তুমি এখানে 2 বসাও, 2 বসালে কত হবে না, 2 বসাও, 2 বসানোর পরে এখানে হবে না 5, উত্তর 5। আচ্ছা ওকে, তাহলে আমরা যদি এই লজিকটা বুঝি, এবার ঢাকা ইউনিভার্সিটি গত বছর একটা রিটার্ন আসছিল, আমরা সেই রিটার্নটা যদি একটু দেখি, এই বইতে আছে কি না আদৌ একটু দেখতে হবে, দাঁড়াও।
রিটেন থাকার কথা। রিটেনটা এটা লেটেস্ট বই না, এটা লেটেস্ট বই না। লেটেস্ট বইতে রিটেনটা একদম এই সূত্র দিয়ে করা যাবে না। আমার কাছে লেটেস্ট এডিশনের বইটা নাই, এই জন্য রিটেনটা এখানে অ্যাড করা নাই। তো ঢাকা ইউনিভার্সিটির ওই রিটেনটা তোমরা ঠিক এই সূত্র দিয়ে করতে পারবা, বুঝতে পারছো? রিটেনটা আমার কাছে থাকলে আমি করে দিতে পারতাম, আমার কাছে নাই আর কি। আচ্ছা, যাই হোক, ওকে, তাহলে আমরা এফ ইনভার্সের দুইটা সূত্র আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা আরেকটা ম্যাথ এসছে ঢাকা ইউনিভার্সিটি 2015 সালে, আমরা সেটা যদি একটু দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবো। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আরেকটা কোশ্চেন আসছিল এরকম যে এফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 হলে এফ ইনভার্স ই এর ভ্যালু কত? এটা ডিইউতে আসছিল 15-16 সালে। তো এটা কিভাবে করা যেতে পারে দেখো তো। তোমাকে একটু আগেই বললাম যে এক্স এর জায়গায় কি বসাবো ভাই? এক্স এর জায়গায় বসাবো হচ্ছে এফ ইনভার্স এক্স। এফ ইনভার্স এক্স বসানোর পরে এক্স এর জায়গায় বসাবো এফ ইনভার্স এক্স। ওকে, ফাইন। এবার তাহলে আমাদের থাকে কি? এক্স, এখানে শুধু এক্স থাকে, আর এখানে ই টু দি পাওয়ার এফ ইনভার্স এক্স মাইনাস 3। আর তোমরা জানো লন, যদি ই থাকে তাহলে আমাদের লন নিতে হয়। লন নিলে ম্যাথটা ইজিলি করা যায়। তাহলে এখানে লন নিলাম উভয় পাশে, বাম পাশে আর ডান পাশে লন নিলাম, ঠিক আছে? এফ ইনভার্স এক্স মাইনাস 3, তো লন এর ভ্যালু 1 এবং পাওয়ার যা থাকে সেটা সামনে চলে আসে। তাহলে লন এক্স ইকুয়াল এফ ইনভার্স এক্স মাইনাস 3। তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল লন এক্স প্লাস 3। এবার দেখো এফ ইনভার্স এক্স এর জায়গায় কত পড়বে আমাদের? ই। তাহলে লন ই প্লাস 3, আর তোমরা জানো লন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে উত্তর হবে 4। এই যে লন এর ভ্যালু কিন্তু 1, এই জন্য আর এখানে লিখে নাই 1, হ্যাঁ, মানে পুরো জিনিসের সাথে আসলে 1 আছে। আচ্ছা, ওকে, তাহলে এফ ইনভার্স দিয়ে মোটামুটি আমরা পারলাম। এবার আমরা গব ফগ শিখবো, গব ফগ নির্ণয়। হ্যাঁ, গব ফগ, দেন আছে ডোমেন রেঞ্জ। এই 4টা স্টেপই মূলত করানো হয় এখানে। তো আমরা গব ফগটা একটু শিখি। গব ফগের ম্যাথগুলো খুবই ইজি, বাট ঢাকা ভার্সিটিতে আসে, ঠিক আছে? আচ্ছা, এই সেম ট্রিক্স অ্যাপ্লাই করে 2000 ঢাবিতে 2019 সালে যে রিটেনটা আসছিল একদম হুবহু তোমরা এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে করতে পারবা। এফ ইনভার্স এক্স বসিয়ে করবা, আমার বিশ্বাস তোমরা পারবা। 2019 সালে যে রিটেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে এই অধ্যায় থেকে, ফাংশন থেকে, সেম এই ট্রিক্স অ্যাপ্লাই করে করতে পারবা, এই সেম ট্রিক্স। এবং এইভাবে করলে নাম্বার কাটবে না। তোমার রিটেনে আসলে এটা যদি ইঞ্জিনিয়ারিংয়ে আসে বা ঢাকা ভার্সিটি রিটেনে আসে, আবার যদি আসে অ্যাপ্লাই করতে পারবা, নো প্রবলেম, করতে পারবা, রিটেনে অ্যাপ্লাই করা যাবে এটা। আচ্ছা, ওকে, সো আমরা এবার টাইপ 2 শিখবো। টাইপ 2 লিখবা হচ্ছে গব ফগ নির্ণয়। গব ফগ নির্ণয়। ভাই মার্কার দেন ভাই, একটা কালো মার্কার ওখান থেকে। এই কালি আছে, ভালো তো কালি আছে, ফাইন। আচ্ছা, গব ফগ নির্ণয়, খেয়াল করো। গব ফগ নির্ণয় আসলে আমরা সূত্রটা লিখি আগে প্রথমত। সেটা হচ্ছে দেখো, জি অফ, যদি এরকম বলি আমি গব এক্স, এই জিনিসটাকে লেখা যায় জি অফ এফ অফ এক্স। বুঝতে পারছো বিষয়টা? আবার এই জিনিসটাকে আরেকভাবেও লেখা যেতে পারে, সেটা হচ্ছে যে জি অফ এফ অফ এক্স গব এক্স আরেকটাভাবে লেখা যেতে পারে। তো আমরা দুইভাবে আপাতত জেনে রাখি, ম্যাথের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো আসলে কি বোঝাতে চাচ্ছে। আর নাম্বার 2 হচ্ছে ফগ এক্স, এই জিনিসটাকে আমরা এরকমভাবে লিখতে পারবো, অর্থাৎ এফ অফ জি অফ এক্স। দেখো জি অফ এফ অফ এক্স, জি অফ এক্স, দেখো প্রথমে জি লিখলাম, এফ অফ এক্স,
এফ লিখলাম জি অফ এক্স, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমরা এটাকে শুধু গফও লিখতে পারি, আবার এখানে শুধুমাত্র ফগও লিখতে পারি, কোনো অসুবিধা নাই, বুঝতে পারছো? আচ্ছা, সো এগুলো 19-এর জিনিস আর কি, হ্যাঁ। তারপরেও ঢাকা ভার্সিটিতে আসে আর কি, রিসেন্ট অবশ্য আসছে না, একটু ডোমেনের থেকে ঘোরায় বর্তমান কোশ্চেনগুলো। তো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে মোটামুটি ক্লিয়ার হচ্ছে। একটা উদাহরণ দিলে বাকিটা তোমরা নিজেরাই পারবা, কারণ এটা 19-এ করে এসেছো তোমরা। আচ্ছা, সো আমি উদাহরণটা লিখি। এফ অফ এক্স ইকুয়াল টু ধরো সাইন এক্স দেওয়া রয়েছে, আর জি অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার দেওয়া রয়েছে। তো এটা হলে এফ অফ জি অফ রুট পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে কত, এটা আমাদের চাওয়া হচ্ছে। আচ্ছা, তো এই কোশ্চেনের উত্তর তুমি কীভাবে করবা? দেখো, প্রথমত আমাদের যেটা চাইছে মূলত, দেখো এখানে খেয়াল করো যে আমাদের এখানে এফ অফ জি অফ, এটা কিন্তু এক্স এর ভ্যালু, রাইট? এটা আমাদের কিসের ভ্যালু? এক্স এর ভ্যালু। তার মানে আমাদের আগে জি অফ এক্সটা বের করতে হবে আগে, তারপরে আমাদের ভ্যালুটা বসাতে হবে। তাহলে এফ অফ জি অফ এক্স, এফ অফ জি অফ এক্স, তাহলে এফ অফ জি অফ এক্স মানে কত? জি অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমি দেখো কি করলাম ভাই, আমি জাস্ট কী করলাম, এই জি অফ এক্সের ভ্যালুটা এখানে বসাই দিলাম, এই এখানে বসাই দিলাম। বসানোর পরে এখন দেখো এটা এফ অফ এক্স হিসেবে কাজ করবে। এটা কী হিসেবে কাজ করবে? এটা হচ্ছে এক্স হিসেবে কাজ করবে। তাহলে এক্স কই আছে? এই যে এক্স, তাহলে এটা হবে এখন কি সাইন অফ এক্স স্কোয়ার। বুঝতে পারছো বিষয়টা? এখন আমাদের কি করতে হবে বলো? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এফ অফ, আমাদের এখন ভ্যালু বসাই, জি অফ কত এখানে দেওয়া রয়েছে রুট ওভার পাই বাই 2। যদি এটা দেওয়া থাকে, এখন দেখো আমাদের কিন্তু ম্যাথ করতে হবে ইজিলি। কী করতে হবে ভাই বলো তো? সাইন এক্স মানে কত? রুট ওভার পাই বাই 2 তার স্কোয়ার, তার মানে সাইন পাই বাই 4, তার মানে 1/√2। আচ্ছা, সো এটা তোমরা পারবে, এগুলো ম্যাথ করেছো তোমরা। লাস্ট যে টাইপটা সেটা আমি একটু করাবো, সেটা হচ্ছে ডোমেন রেঞ্জ। লেখো ডোমেন ও রেঞ্জ নির্ণয়, ডোমেন ও রেঞ্জ নির্ণয়, ডোমেন ও রেঞ্জ নির্ণয়, লেখো ডোমেন ও রেঞ্জ নির্ণয়। গপ ফগের ম্যাথ এখন বাকি যেগুলো আছে আই গেস তোমরা পারবা, এগুলো খুবই ইজি, খুবই ইজি। জাস্ট এখন আমরা ডোমেন রেঞ্জের একটু ঝামেলা আছে, আমরা দেখি আজকে শেষ করা যায় কিনা। ডোমেন রেঞ্জটা আমরা একটু দেখি। ওকে, আর 10 মিনিট ক্লাস নেব তোমাদের সন্ধ্যার আগ পর্যন্ত, যতটুকু হয় আর কি। আচ্ছা, এবার লেখো ডোমেন ও রেঞ্জ নির্ণয়, টাইপ 3 ডোমেন রেঞ্জ নির্ণয়। কেস 1, কেস 1-এ যেটা লিখবো, ধরো তোমার কাছে কোন একটা ফাংশন দেওয়া রয়েছে, সে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি। এই রিলেটেড ফাংশন যদি থাকে তাহলে ডোমেন হবে যে কোনো রিয়েল নাম্বার। আবার যদি আমি রেঞ্জ বলি, তাহলে রেঞ্জও হবে যে কোনো রিয়েল নাম্বার। কেন এমনটা হবে খেয়াল করো। আসলে ডোমেন বলতে কি বোঝায়? ডোমেন বলতে বোঝায় যে এক্স এর, দেখো এই এফ এক্স ইকুয়াল টু আমরা ধরে নিই হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে ওয়াই ধরে নিই। তো এই এক্স এর যে ভ্যালুর জন্য ওয়াই সত্য, সেটা হচ্ছে ডোমেন। এক্স এর যে মানের জন্য ওয়াই সত্য, আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে উল্টা, অর্থাৎ ওয়াইয়ের যে মানের জন্য এক্স সত্য, ওয়াইয়ের যে মানের জন্য এক্স সত্য, সেটা হবে রেঞ্জ।
সো আমরা যদি এই কনসেপ্টটা বুঝি তাহলে ডোমেন রেঞ্জ নির্ণয় করা আমাদের কাছে কোনো ব্যাপারই না। জেনারেলি ডোমেন রেঞ্জ দিলে আমরা পারি না, একটু কমপ্লেক্স করে দিলে আর পারি না। তো এটা খুবই ইজি আর কি, একটু ভেবে চিন্তে করতে পারলেই পারা যাবে। খেয়াল করো যে আমাদের এই জায়গাটাতে কেন ডোমেন আমি রিয়েল নাম্বার লিখলাম, যে কোনো রিয়েল নাম্বার বলতে বোঝাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটির ভিতরে যে কোনো ভ্যালুর জন্য সত্য। মানে এটা না যে মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, এরকম না, মানে মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটির মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সব সত্য, বিষয়টা এমন। তাহলে দেখো আমি যদি এই জায়গাটাতে -1 বসাই অসুবিধা আছে, -2 বসাই অসুবিধা আছে, -5 বসাই অসুবিধা আছে, আমি তো এটা রিয়েল নাম্বার পাবো না। তার মানে আমি যেখানে 2 বসাই এখানে রিয়েল নাম্বার পাবো। অর্থাৎ তোমার কাছে দেওয়া থাকলে এরকম যে 5x + 3 এটা ডোমেন কত, তোমাকে বলা থাকলো যে এরকম একটা জিনিস দেওয়ার থাকবে, বলবে যে ডোমেন কত। তাহলে কী হবে দেখো, তুমি x এর যে কোনো ভ্যালু বসাও তুমি y কিন্তু পাবা। এখানে পজিটিভ বসাও আর নেগেটিভ বসাও অসুবিধা নেই, রিয়েল নাম্বারের ভিতরে পজিটিভ নেগেটিভ হতে পারে, কোনো অসুবিধা নাই। কাজে আমি বলতে পারবো এটা ডোমেন কি, এটা ডোমেন হচ্ছে। আবার দেখো আমি যদি এক্স বের করতে চাই তাহলে কী হবে বলো তো ভাই, এক্স বের করতে চাইলে কী হবে, y - 3 বাই হচ্ছে কত 5, অর্থাৎ 1/5 y - 3। এখন তুমি y এর যে কোনো ভ্যালু বসাও এক্স কিন্তু সত্য হবে, তুমি পজিটিভ নেগেটিভ বসাও অসুবিধা নেই, তুমি একটা ভ্যালু পাবা, তো বাস্তব ভ্যালু পাইলে হবে, অসংখ্যায়িত না পাইলে হলো। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে আদান দেশে যেহেতু, তাহলে আজকে আমরা ডোমেন রেঞ্জটা মোটামুটি এখানেই স্টপ করে দিই। আমরা কালকে ডোমেন রেঞ্জ মোটামুটি আলোচনা করে মোটামুটি 20 মিনিটের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 20 মিনিটের ভিতরে আমরা ডোমেন রেঞ্জ শেষ করে আমরা নবম অধ্যায় করব ইনশাআল্লাহ, নবম অধ্যায়। তো কালকে এক্স্যাক্ট টাইমে শুরু করব, অর্থাৎ 5:10 শুরু করে দেবো। আজকে শুরু করছি 10 মিনিট লেট হয়েছে আজকে স্টার্ট করতে। সো কালকে 5:10 স্টার্ট করব এবং 5:10 থেকে মোটামুটিভাবে আমাদের 7:05 আগে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে লম্বা সময় ধরে ক্লাস হলে কালকে আমরা অন্তরীকরণ করব, ডোমেন রেঞ্জ শেষ করে আমরা অন্তরীকরণে ঢুকবো। সো চিন্তার কোনো কারণ নাই, বুঝতে পারছো যে আমি যেহেতু তোমাদের কোর্সের দায়িত্ব নিয়েছি ভাই, আমি তোমাদের থেকে হারিয়ে যাবো না। যদি অসুস্থ না হই আমি, তাহলে রেগুলার ক্লাসটা কন্টিনিউ করব, আর যদি অসুস্থ হই সেটা আমি পরে ক্লাস নিয়ে কভার করে দিব। সো দোয়া রেখো যাতে আমি সুস্থ থাকতে পারি, সুস্থভাবে থেকে যাতে তোমাদের কোর্সটা কমপ্লিট করে দিতে পারি। যেহেতু একটা দায়িত্ব নিয়েছি, বড়সড় দায়িত্ব, যেহেতু অ্যাডমিশন কোর্স, অবশ্যই একটা দায়িত্বর জায়গা থেকেই আমি সেটা করাবো। এবং তোমরা আমার উপর পুরো বিশ্বাস রাখতে পারো যে আমি কোনো ভোগীদোগী বা ঘুজোমতো স্টাইলে পড়াচ্ছি না। আমি যদি চাইতাম যে ত্রিকোণমিতি অনেক কিছু স্কিপ করতে পারতাম, স্কিপ করে অষ্টম অধ্যায় আজকে শেষ করে দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না আমার পক্ষে, ঠিক আছে? তোমার ধরতেও পারতাম না, ঠিক আছে? সো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্টটা দিব, আই গেস তোমরা বিষয়টা বুঝবা। অ্যান্ড অনেকে বলতেছো রাত্রে ক্লাস করতে, বা অসুবিধা নাই, তোমরা যদি অসুবিধায় বিকালে ক্লাস নিলে রেকর্ডেড থাকবে, তোমরা দেখে নিতে পারো। সন্ধ্যার পরে ক্লাসটা দেখে আবার সুন্দর করে নোট করবা, তাহলে ভালো হবে, কারণ বিকাল টাইমটা এমনিতে নষ্ট হয়ে যায়। আর কোচিং করার সবথেকে পারফেক্ট টাইম হচ্ছে, মানে কোচিংয়ে ক্লাস করার টাইমটা হচ্ছে যে দুপুরবেলা না, ঠিক আছে, সকাল 10টার পরে, আর এইদিকে হচ্ছে দুপুর 3টা বা 4টার পরে, ঠিক আছে? যে সময় আমরা নিজে পড়ি না, সেই সময় কোচিংয়ে যদি শিখতে পারি, বা হচ্ছে প্রাইভেট টিউটরের কাছ থেকে শিখে, আমাদের পড়ার সময়টাই মূলত একদম ভোরবেলা, অর্থাৎ 5টা থেকে সকাল 9টা বা 10টা, আর এদিকে সন্ধ্যার পরে পরবর্তী পড়ার সময়, অর্থাৎ নিজেরা পড়ার সময়। সো ওই সময়টা বাসায় যদি পড়তে পারো ভালো হবে ইনশাআল্লাহ। বিকেলবেলার টাইমটা খারাপ না, এটা তোমরা খেলাধুলা বা হচ্ছে যে কোনোভাবে ঘুমানো হোক, যে কোনো কাজে এটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে 5টার সময় যদি শুরু করি, তোমরা ঘুমাই গেলে বা দুপুর 3টার সময়, সো 5টার সময় ঘুম থেকে ওটা আমার ক্লাসটা করতে পারবো। সো আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে হবে। সো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, ক্লাসটা রেকর্ডেড থাকবে, আর ভিডিওটা এখানে শেষ করতেছি। কালকে আমরা ডোমেন রেঞ্জ শিখে পরবর্তীতে আমরা লিমিটের যে ম্যাথগুলো আছে অন্তরীকরণের ভিতরে ঢুকবো। আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আগে করাচ্ছি, এরপরে আমরা আরও অন্যান্য চ্যাপ্টারগুলো যেগুলো আছে ধারাবাহিকভাবে সবই করবো, টেনশনের কোনো কারণ নয়। ঢাকা ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ তোমাদের ম্যাথমেটিক্সে ইনশাআল্লাহ সমস্যা হবে না। এইভাবে যদি সাথে থাকতে পারো, আমার সাথে থাকতে পারো,
নিয়মিত যদি নোট করতে পারো ইনশাআল্লাহ থাকবে না, আশা করা যায়। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো, আমার জন্য দোয়া রেখো। আর হচ্ছে তাহলে ভিডিওটা শেষ করতেছি, সবাই ভালো থাকো, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।